যে আজকে থেকে নাকি ক্লাস অফ হয়ে যাবে, এটা তো মানতে পারতেছি না। যাক, সমস্যা নেই আপু, যে কোনো কিছুতেই শেয়ার আছে। আপনি যেটারই শুরু আছে সেটাই শেয়ার আছে। শুধু ভাই আমাদের কি যে গ্রুপ গুলো থাকবে নাকি ডিলিট করে দিবেন না, এগুলো? গ্রুপ ভাই থাকবে। এটা ছাড়াও যেহেতু ফেসবুক ফেসবুক গ্রুপটা সম্পূর্ণ আমার কন্ট্রোলে, এই জন্য ফেসবুক গ্রুপটা অন্তত থাকবে। আচ্ছা, অফিস থেকে ফোন আসছে, আমি রিসিভ করে এখনই ব্যাগ আসতেছি। অফিস থেকে ফোন আসছে তো। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডিলিট করেন না ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে কি, মেইনলি ভাই ওটাকে যদিও আমাকে অ্যাডমিন করা হয়েছে, কিন্তু এটা অফিস থেকে ক্রিয়েট করা হয়েছে। সেক্ষেত্রে আমি এটা বলতে পারবো না, এটা অফিস থেকে মেইনলি ক্রিয়েট করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা। কিন্তু ওই গ্রুপে তো মনে হয় অনেকগুলো ফাইল, আপনার ফাইলগুলো আছে আমাদের অনেকগুলোই। আচ্ছা, আই থিঙ্ক ওটাও ডিলিট করা হবে না, এটাও ঠিক যাবে ভাই, সমস্যা নেই। আচ্ছা ভাই। আর আরেকটা বেচ শুরু করেন, আমরা ওইখানে যাব। তাও স্যার আমরা যাইতে পারবো না সবাই, আরেকটা ব্যাচ তো, ক্লাস বন্ধ করে। আরেকটা ব্যাচ আপু আরেকটা বেচ শুরু আরেকটা করেন, ব্যাচ আপু সবাই ওখানে অলরেডি জয়েন করে গতকাল গেলে শুরু করা হয়েছে। ক্লাস বন্ধ করতে পারবেন না। আরেকটা ব্যাচ শুরু করা হয়েছে, তবে এই টাইমেই আলাদা লিঙ্কে। ভাই আমাদের লিংক দিয়ে দিন, আমরা সবাই লিংকটা দিয়ে দেন, আমরা সবাই ওখানে যাই, কিন্তু আপনি ক্লাস শেষ করতে পারবেন না, তাহলে যাওয়া যাবে না। সেটা ভালো। স্যার আমাদের লিঙ্ক দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবো আপু। বেশি আপনি যে ডিস্টার্ব ক্লাসে করবেন না থাকবেন স্যার, ওই ক্লাসের শুধু লিংক। দেখবো। জি স্যার, শুধু দেখবো, শিখবো আর দেখবো আর শিখবো। ঠিক ঠিক আছে আপু। আজকে আমার আসলে দেখানোর বা এদিক থেকে আমি খুব টপিক রাখিনি। আমরা মার্কেট প্লেসের এদিক থেকে আমি আপওয়ার্কের কিছুটা একটু হয়তো আপনাদের কিছুটা বলতে পারি, আপওয়ার্ক অ্যাকাউন্ট সম্পর্কে বা এদিক থেকে কিছুটা, যে যারা যারা ভবিষ্যতে আপওয়ার্কে কাজ করতে যাচ্ছেন। এছাড়াও আরও কিছু মার্কেট প্লেসের নাম বলবো। আমি এখন চিন্তা করছি আমি কি আরেকটু ওয়েট করব, না যারা এদিকে আসবে অনেকেই জয়েন হয়নি, যদিও গ্রুপ মেসেজ আগেই দিয়ে দিছি, এইটাই চিন্তা করতেছিলাম। আর একটু, ভাই আপনি ভিডিও ভিডিও করবেন না, ভিডিওতে থাকলেই হবে। আচ্ছা, ভিডিওতে থাকলেই হবে। আচ্ছা, এবার আসি আপওয়ার্কের ক্ষেত্রে। তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি। আপওয়ার্কের ক্ষেত্রে আমি অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা দেখাচ্ছি না। আপওয়ার্কের বর্তমানে অ্যাকাউন্ট বা পরবর্তী যে পরিস্থিতিগুলো আছে, আপনারা যে পরবর্তীতে অ্যাকাউন্ট করেন বা কিভাবে আপওয়ার্কে সাধারণত কাজ করা হয়ে থাকে সেটা নিয়ে বলতেছি। ধরতে গেলে এখনও পৃথিবীর মধ্যে আপনার নাম্বার ওয়ান মার্কেট প্লেস হচ্ছে আপনার আপওয়ার্ক। তবে মনে হয় যে আপওয়ার্ক যেভাবে চলতেছে, তারা তাদের একটা পরিবর্তন নিয়ে আসতেছে বর্তমান, যেটা ফাইবারের সাথে ম্যাচিং করে নিচ্ছে। অ্যাজ এ ফাইবার যেভাবে কাজগুলো করতেছে সেভাবে তারা কাজগুলো করার চেষ্টা করতেছে। ঠিক সিমিলার, এই ফাইবার কিন্তু আবার আপওয়ার্কে ফ্লো করতেছে। যদি দেখি, ফাইবার আপওয়ার্কে ফ্লো করতেছে, আপওয়ার্ক আবার ফাইবারকে ফ্লো করতেছে। দুইটা ওয়েবসাইটের মধ্যে বিশাল একটা কম্পিটিশন। যেমন আপওয়ার্কে আপনার গিগের বিষয়টা ছিল না, সম্প্রতি আপওয়ার্ক এই অপশনটা নিয়ে আসে। খুব বেশি দিন না, কয়েকদিন হচ্ছে, কয়েক মাস হচ্ছে, যে ফাইবারে যেভাবে গিগ ক্রিয়েট করা যায় ঠিক অনেকটা সিমিলার একটা অপশন আপওয়ার্ক নিয়ে আসছে। আর ফাইবার আপওয়ার্কের দিক থেকে যদি ফ্লো করার বিষয়টা বলি, যেমন ফাইবারে এক্সাম্পের যে বিষয়গুলো আছে, আমাদের যে ফাইবারে যে এক্সাম্পের বিষয়গুলো আছে, আপনার ইংরেজি সম্পর্কে অন্যান্য বিষয়গুলো, শুরুর দিকে এই এক্সাম্পের বিষয়গুলো আপনার আপওয়ার্কে ছিল। বর্তমানে আপওয়ার্কে ওই এক্সাম্পের বিষয়গুলো তুলে দেওয়া হয়েছে, কিন্তু ফাইবার আবার এই বিষয়টা চালু করছে। জানি না আপওয়ার্ক ইনারা কি মনে করে তৈরি করছে, একদিক থেকে তুলে দেওয়াটাও ভালো এটা। এবার আপওয়ার্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আসি। আপওয়ার্ক আমরা এখন পর্যন্ত ফাইবার বা অন্যান্য যতগুলো আপনি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলছেন সেগুলোর তুলনায় আপওয়ার্কের অ্যাকাউন্টগুলোটা একটু ভিন্ন। সম্ভবত সামাদ ভাই ছাড়া আর কারো কি আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে অ্যাপ্রুভ করা? ভাই আমারটা আছে ভাই একটা। আচ্ছা আচ্ছা স্যার আমি ফোন করছিলাম। আচ্ছা, ওপেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই। আমারটাই ঠিক আছে। আচ্ছা, আপনারটা অ্যাক্টিভ আছে। আপনার নেওয়াজ ভাই, আপনি কতদিন আগে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছিলেন, রিসেন্টলি না আগে? ভাই 15 থেকে 20 দিন আগে হবে। 15 থেকে 20 দিন আগে। এটা অবশ্যই একটা সুবিধা আছে, এই জিনিসটা একটা সবাই যদি ভবিষ্যতে আপনি কাজ করতে চান তাহলে আপনি মার্কেট প্লেসে আসেন, নয়তো বা না আসাটাই মনে পারফেক্ট হবে। কেননা আপওয়ার্কের দিক থেকে বাংলাদেশ খুবই খারাপ চোখে আছে, কারণ এখানে শুধুমাত্র প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট, কিন্তু কেউ কোনো কাজ করতে পারে না বা কাজ করে না, এমন একটা পর্যায়ে কাজ পায় না আপওয়ার্ক। এই জন্য আগে আপনারা যদি দেখেন 2020 সালের মেইনলি মূলত ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট খোলা যাচ্ছিল না বাংলাদেশ থেকে আপনার একেবারেই আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা বন্ধ করে দিয়েছিল, এবং অ্যাকাউন্ট খুলতে হলেও বিশেষ করে গ্রাফিক ডিজাইনাররা একেবারেই অ্যাকাউন্ট খুলতে পারতেছিল না।
যদি অ্যাপস ডিজাইনার হয়ে থাকে বা খুবই হাই কোয়ালিটির কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাকাউন্টগুলো আপনার অ্যাপ্রুভ করা হতো, আদারওয়াইজ অ্যাপ্রুভ করা হতো না। এই জন্য আবার কিছু কিছু কোম্পানিও খুলে বসছিল যে আপনার অ্যাকাউন্ট আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই দিবে, তাকে 2,000 টাকা দিতে হবে বা 5,000 টাকা দিতে হবে, এমনও কিছু কোম্পানি খুলে বসছিল এখনও, এবং সেগুলো আছে। কিন্তু বর্তমানে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো তেমন একটা কঠিন কাজ না, বা সহজে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট সহজে অ্যাপ্রুভ হয়ে যায়। আর এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অনেকগুলো স্টেপ দেয়, যদি দেখেন একটা একটা করে অনেকগুলো স্টেপ দেয়। যে আমরা ফাইবারের ক্ষেত্রেও এই স্টেপগুলো এখন আছে, বা গিগ খোলার ক্ষেত্রে পরবর্তীতে স্টেপগুলো আসে, কিন্তু ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে অনেকগুলো স্টেপ দেওয়া হবে। এখানে আপনার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভালোভাবে পূরণ করতে হবে। এবং আপওয়ার্কের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোর্টফোলিও। আপনি কিন্তু ফাইবারে চাইলে কিন্তু পোর্টফোলিও অ্যাড করতে পারেন না। ফাইবারে যেমন আপনি কোনো একটা পোর্টফোলিও রাখতে যাচ্ছেন শুধু গিগের মধ্যে ওই 3টা ইমেজ, আপওয়ার্কের ক্ষেত্রে আপনি চাইলে অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। এবং অ্যাকাউন্ট হচ্ছে দুইভাবে ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট, আর যদি আপনি মোশন গ্রাফিক্স বা কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, এক অ্যাকাউন্টের মধ্যে 2টা অ্যাকাউন্ট এইভাবেও ব্যবহার করা সম্ভব। তাছাড়া আপওয়ার্কের কাজগুলো ফাইবার সম্পর্কে আপনাদের তো মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। আপওয়ার্কের কাজগুলো দেওয়া হয় এরকমভাবে, যেটাকে হচ্ছে বিট করা বা প্রজেক্ট করা, অনেকটা ফাইবারের বাই রিকোয়েস্টের মতো বলা চলে। এখানে কোনো একজন বায়ার তিনি তার কাজ পোস্ট করলেন যে আমি এই কাজটায় এত দামে বা এদিক থেকে এত দামে এটা করবো আর কি, সুন্দরভাবে পোস্ট করে দেন অনেকটা বাই রিকোয়েস্টের মতো। তার কাজের ইনস্ট্রাকশন, কত বাজেট, আওয়ারলি বা ঘন্টাভাবেও কাজ করা হয়ে থাকে, আওয়ারলি রেট, এটা সম্পূর্ণভাবে সুন্দর করে একটা পোস্ট করা হয়ে থাকে। সেই পোস্টের উপর ভিত্তি করে বিভিন্নজন মানুষ বিট করবে। এই বিট করার বিষয়টা 2018 সালে বা 2018 সালের দিকে বা 19-এর শুরুর দিকে আপনার এটা ছিল না যে আপনি ফ্রিতেই বিট করা যেত। বিট করা বলতে কাজের জন্য অ্যাপ্লাই করা, ওই কাজটার জন্য আপনি করতে যাচ্ছেন অ্যাপ্লাই করা, এটাকে বলা হচ্ছে আপওয়ার্কের ভাষায় বিট করা। এটা ফ্রিতেই করা যেতে পারতো। 19 সালের শেষের দিকে অর্থাৎ 20-এর শুরুর দিকে মোটামুটি আপনার আপওয়ার্ক এই বিট করার বিষয়টা পরিবর্তন নিয়ে আসে। তারা পরিবর্তন নিয়ে আসে, আপনাকে বিট করতে হলে এখন টাকা খরচ করতে হবে, যেটাকে বলা হচ্ছে যেটাকে আপওয়ার্কের ভাষায় বলা হচ্ছে আপনার কানেক্ট। আপওয়ার্কের ভাষায় যেটাকে কানেক্ট বলা হচ্ছে, মিনিমাম আপনার একটা অর্ডারের ক্ষেত্রে, আচ্ছা অফিস থেকে আবার ফোন আসছে, কেউ এবার আসে আমরা যেখানে আপওয়ার্কের দিক থেকে ছিলাম, তাহলে এখানে ছিল আমাদের বিট বা প্রজেক্ট বেস মূলত কাজগুলো করা হয়ে থাকে। যখন বিট করবেন, এখন লাস্ট আপডেট যেটা হচ্ছে কানেক্ট। মিনিমাম যে কোনো একটা প্রজেক্টে আপনি যদি বিট করতে চান, আপনাকে কানেক্টের মাধ্যমে বিট করতে হবে। একটা প্রজেক্টে আপনি বিট করতে চাইলে সেই প্রজেক্টে আপনাকে 2টা কানেক্ট খরচ করতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় মিনিমাম 20টা কানেক্ট ফ্রি দেওয়া হয়, সেই হিসাবে আপনি 10টা বিট করতে পারবেন। কাউকে 80টা পর্যন্ত সর্বোচ্চ দিচ্ছে বর্তমানে, রিসার্চ করে যেটা দেখলাম, কাউকে 60টা, কাউকে 40টা, এভাবে নির্দিষ্ট করে কাউকে অ্যাকাউন্টের উপর ভিত্তি করে কানেক্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা তুলনামূলক সোজা, তবে আপনাকে ভালো একটা পোর্টফোলিও থাকতে হবে। এই কানেক্টগুলো যখন আপনার শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আপওয়ার্কে আর আপাতত কাজ করতে পারবেন না, বা কানেক্ট কেনার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে, যেটা আপনাকে মাস্টার কার্ড বলেন বা এদিক থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে হবে। তার মানে আপনি যখন 10টা ফাইবারের মতো বাই রিকোয়েস্ট পাঠাইলেন, তখন কিন্তু আপনার আর কোনো রিকোয়েস্ট পাঠাইতে পারতেছেন না, ওইটা একদিক থেকে গেল। দ্বিতীয়ত, ঠিক গত মাস থেকে আপওয়ার্ক নতুন একটা সার্ভিস চালু করছে, বিশেষ করে নতুনদের জন্য। যখন এরকম বিষয়টা দাঁড়ায় গেল, তখন কিন্তু অনেকেই বিট করতে পারতেছিল বা টাকা খরচের দিক থেকে এটা ছিল না। তখন ওরা গত মাসে নিয়ম করলো কি, যখন আপনি কখনো ফাইবারের ভাষায় বলি, যখন আপনি কাউকে বাই রিকোয়েস্টের মতো কোনো অ্যাপ্লাই করবেন কাজের জন্য, উনি যদি আপনার ইন্টারভিউ নেয়, অর্থাৎ আপনি রিকোয়েস্ট করার পর আপনাকে অর্ডার করুক বা আপনার সঙ্গে কাজ করুক বা না করুক, আপনার সাথে যদি তিনি কথা বলেন মেসেজে, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে ইন্টারভিউ আপনার আপওয়ার্কের ভাষায়, ইন্টারভিউ নেয়, তাহলে আপনাকে কিছু কানেক্ট তারা ফ্রি দিচ্ছে। ওই কানেক্টগুলো দিয়ে, আচ্ছা কথা কি খুবই স্লো যাচ্ছে? আচ্ছা সবার কাছে কি কথা অনেক বেশি কেটে কেটে যাচ্ছে? আচ্ছা সাইফুল ভাই, আমার মনে হয় আপনার ওখানেই সমস্যা, এদিকে কেটে কেটে কারো কাছে যাচ্ছে না। তাহলে এই কিছু কানেক্ট আপনাকে ফ্রি দেওয়া হবে। আর ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তুলনামূলক কমই ইন্টারভিউ নেয়, আপনি যদি খুব ভালোভাবে প্রেজেন্টেশনটা করতে না পারেন। এই ছিল মূলত আপওয়ার্কে। সরাসরি দেখতে হলে ভালো হতো, কিন্তু আপওয়ার্কের অ্যাকাউন্টে কাজ করার মতো আমার মনে হয় যে আমরা এখনও সেই পর্যায়ে ততটা ভালো জায়গায় পৌঁছাইনি আপওয়ার্কে যাওয়ার মতো। শুধুমাত্র অ্যাকাউন্টেই ক্রিয়েট হবে, কিন্তু কাজ পাওয়া বা পোর্টফোলিও রেডি করা এটা থাকবে না, কিংবা পোর্টফোলিও না থাকলে অ্যাকাউন্টও অ্যাপ্রুভ করতে অসুবিধা হবে।
দ্বিতীয়ত বলি আপওয়ার্কের ক্ষেত্রে এবার ভাই প্রোফাইল ভেরিফিকেশন। জি ভাই। ভাই এখন যদি আমরা মানে আপনার একজন বায়ার আর একজন সেলার সেজে যে দুইজনের মধ্যে কমিউনিকেশন করি তাহলে তো কিছু ফ্রি দিবে না? না ভাই, আপনি ওটা এরকম করে দিবেন না। যিনি প্রজেক্ট দিবেন ওনাকে তো টাকা খরচ করে প্রজেক্টটা সাবমিট করতে হবে, যিনি প্রজেক্ট দিবেন। না ভাই, এমনটা হবে না। বরাবরই মার্কেট প্লেসগুলো বলে আপনারা যখন একটা কোনো কিছু করার ট্রাই করেন, আমরা এটার জন্য কয়েকটা বিষয় আমরা আগে থেকে রেডি করে রাখি। যদি এমনটা হয় যেমন গুগলের ক্ষেত্রেও তারা কিন্তু অনেক হাই কোয়ালিটির ইঞ্জিনিয়ার বা এই বিষয়ে দক্ষ লোকগুলো নিয়োগ করে রাখছে। যে চিন্তাগুলো আমরা করি না, মাথায় আমরা কল্পনাও করি না, সেই চিন্তাগুলো দেখুন ওনারা অলরেডি করে রেখে দিছে। এমনটা হয়। এই মার্কেট প্লেসগুলো অনেক দক্ষ, এই কারণেই তারা এত টপে আছে। যে ভাই এমনটা করলে হয় না। আর হয়তোবা আপনি এক দুইবার করছেন। ভাই কোন জায়গায় চেক করে দেওয়া হবে? আমরা খুব ভালো ভালো একটা চিন্তা ভাবনা আছে, আমাকে কোন জায়গায় দেওয়া যায় কিনা ভাবতেছিলাম। জি, তারপর লিখে আবার চোখ তুলে দিয়ে দেবো। এটাই আর কি। তারপর দিন দেখবেন যে আপনারও আইডি নাই, যে যিনি দিয়ে করছেন তাকেও আইডি নেই। তারপরে দ্বিতীয়ত আসি, আমাদের ফাইবার অ্যাকাউন্ট সম্ভবত কারোই আপনাদের ভেরিফিকেশন করা হয়নি। বর্তমান নতুন যে ফাইবার অ্যাকাউন্টগুলো আছে, কেউ যদি কোনো নতুন অর্ডার কমপ্লিট করে তবেই তাকে ফাইবারে ভেরিফিকেশন দিয়ে থাকে। ভেরিফিকেশনের ক্ষেত্রে ফাইবারে আপনার শুধুমাত্র স্মার্ট আইডি কার্ডের ছবি তুলে বা এদিক থেকে দিলে আপনার ভেরিফিকেশন হয়ে যায় ফাইবারের ক্ষেত্রে। কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে আপনি যদি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেন সেই হিসাবে একেবারে প্রস্তুতি নিতে পারেন। আপওয়ার্কের সাথে সাথে ভেরিফিকেশনটা দেয় না। আপনি যখন কোনো কাজের কোনো কাজ কমপ্লিট করবেন তখন আপনাকে এই ভেরিফিকেশনটা দেওয়া হয়, যেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে। ভিডিও কলের ক্ষেত্রে এক একজনের এক এক রকম অভিজ্ঞতা, তবে বেশিরভাগেরই অভিজ্ঞতা সিম্পল। আপনার নাম কি, আপনি কি বিষয়ে কাজ করেন, আর যদি আপনার রানিং কোনো অর্ডার বা অ্যাক্টিভ থাকে সে বিষয়ে প্রশ্ন করে, তাছাড়া বিহেন্স আইডি দেখতে চাইতে পারে, এই ধরনের সিম্পল কিছু প্রশ্ন করেই শেষ করে দেয়। তাছাড়া এক্সট্রা কিছু প্রশ্ন করা হয় না সাধারণত। মূলত আপনার বাড়ি কি, ইমেল কি, আপনি কি ইমেল দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলছেন, যে প্রকৃতপক্ষে আপনার এই অ্যাকাউন্টটা হয় কি না সেটাই যাচাই করে সিম্পলভাবে। তাছাড়া এদিকে এক্সট্রা কোনো কিছু প্রশ্ন করা হয় না। এখানে কয়েকটা বিষয় আছে, যদি আপনি ভবিষ্যতে কেউ আপওয়ার্কটা করেন, এটা খুবই গুরুত্ব সহকারে। আপনি ধরেন না আপওয়ার্কে আপনাকে ভিডিও কলে কথা বলতে হচ্ছে। ভিডিও কলের বিষয়টা এরকম, আপনাকে ক্যামেরা অন রাখতে হবে, কিন্তু যিনি আপনার ইন্টারভিউ নেবেন তিনি ক্যামেরা অন রাখেন না সাধারণত। সে অবস্থায় কিছুদিন আগে একটা ঘটনা হচ্ছে কি, একজনকার ফ্রেন্ডে হবে দূরের, ওনার আপওয়ার্কের প্রোফাইলে ভেরিফাইয়ের জন্য সামনাসামনি কথা বলতেছিল। সাইড থেকে ওর ভাগিনা না কে কথা আর কি, একটু কথা, ছোট বাচ্চা কথা বলতেছিল। ইনার তো নয়েজ হচ্ছে, উনি সাইড থেকে বললো যে ওকে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে যে যিনি ওনার ইন্টারভিউ নিচ্ছিল বলতেছে যে আপনাকে পাশ থেকে কেউ শিখিয়ে দিচ্ছে, এই কথা বলে সাথে সাথে কলটা ডিসকানেক্ট করে ওনার প্রোফাইলটা ডিসেবল করে দিয়ে দিয়েছেন। তার মানে এই দিকগুলো সতর্ক থাকতে হবে। আপনি যখন অ্যাকাউন্টের এই ইন্টারভিউটা দিবেন খুব সামনাসামনি ক্লিয়ারভাবে থাকতে হবে। যদি এমনটা হয় আপনাকে পাশ থেকে কেউ শিখিয়ে দিচ্ছে, সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা তারা সাথে সাথে ইনস্ট্যান্ট তারা ডিসেবল করে দিয়ে দেয়। অন্যান্য মার্কেট প্লেস অনেক করা, এই জন্য যখন ভিডিওগুলো আসবে এই বিষয়টা লক্ষ্য রাখা যেতে পারে। তারপরে যে প্রশ্নগুলো আসে যখন আমাদের ভিডিও কলে সামনাসামনি, হঠাৎ করে এটা একটু থতবত বা এরকমটা যে কারো হতে পারে, এই জন্য একটা কাজ করা যেতে পারে যেটা রিকমেন্ডেড। যদি ভিডিও কল আপনাকে করতে হবে, টাকা উইথড্র দিলে আপনাকে এটা লাগবে, মাস্ট বি আপওয়ার্কে। ভিডিও কলের ক্ষেত্রে সামনাসামনি আপনি একটা পেজের মধ্যে, মনিটরের পিছনে একটা পেজের মধ্যে সাধারণত আপনার ইমেল বা যে বিষয়গুলো, বেসিক বিষয়গুলো আপওয়ার্ক সম্পর্কে, এই বিষয়গুলো লিখে রাখা যেতে পারে। আপনার ইমেল নাম্বার, কারো যদি অ্যাক্টিভ অর্ডার থাকে আপনি কত ডলার অ্যাক্টিভ করলেন, আপনার বিহেন্স আইডি, এগুলো ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারে। এটা খাতা দেখে দেখে আপনি সামনাসামনি বলে দিতে পারেন। যেহেতু মনিটরের পিছনে রাখবেন, সেক্ষেত্রে দেখলে আপনার চোখ মনে হবে যে আপনি ওনার দিকে তাকিয়ে কথা বলতেছেন, এটা হতে পারে। এখন আপনাদের ফ্রিল্যান্সিংটা সামনে কি কি করা যেতে পারে বা এদিক থেকে আমার রিকমেন্ডেশনটা কিরকম, বা ফ্রিল্যান্সিং লাইফ ভবিষ্যতে কেমন হতে পারে, এদিক থেকে যারা ফুল টাইম ফ্রিল্যান্সিং হিসেবে নিতে যাচ্ছেন বা পার্ট টাইম হিসেবে নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কেমনটা করা যেতে পারে। এক নম্বরে হচ্ছে সরাসরি ফুল টাইম হিসেবে ফ্রিল্যান্সিংকে নেওয়াটা পারফেক্ট নয়। ফুল টাইম হিসেবে সরাসরি ফ্রিল্যান্সিংকে যদি নেন, আপনার কাছে যদি অন্য কোনো আয়ের মাধ্যম না থাকে, সেক্ষেত্রে সরাসরি ফ্রিল্যান্সিংকে আয়ের মাধ্যম হিসেবে না নেওয়াটা সবচেয়ে ভালো হবে। যদি আপনি কোনো জবে থাকেন বা এই দিক থেকে চিন্তা করতেছেন জবে আমার এখন 10,000 টাকা বেতন আছে, ফ্রিল্যান্সিং হয়তো আমি অনেক বেশি আয় করতে পারবো, এমনটা যদি হয় ফ্রিল্যান্সিংকে এইভাবে সরাসরি না নেওয়াটাই সবচেয়ে ভালো। আর কারণ আপনার কেন এরকম মনে হচ্ছে? অনেকে তো আছে মানে ফুল টাইম ফ্রিল্যান্সিং এর মধ্যে না, ঠিক আছে আপু, আমি একটু বলি কেন এরকমটা মনে হচ্ছে বা কেন এমনটা করবো না সেটা বলি। এক নাম্বার হচ্ছে, আপনি যদি ধরে নেন যে আপনি কোনো কিছুই ফ্রিল্যান্সিং কাজ জানেন না, কাজ শিখতেছেন, এরকমটা ইনস্ট্যান্ট মনে করতেছেন যে অনেকটা নিজের মতো 2 মাস পর আমি অনেক টাকা ইনকাম করবো, এমনটা আসলে
ফ্রিল্যান্সিংকে রিয়েল উপায়ে হয় না। তো ফ্রিল্যান্সিংয়ের কিছু ফেক কাজ আছে, ফেক কাজগুলো আপনার দেখানো হয়নি, তবে ফেক কাজ আমি কয়েকটাই জানি। ফেক কাজে আপনি সহজেই আর্ন করতে পারবেন, কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না। তাহলে ওই দিক থেকে যদি রিয়েলভাবে হালালভাবে আয় করতে চান, আপনি ইনস্ট্যান্ট গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপিং বলেন, অ্যাপ ডিজাইন বলেন, 3D বলেন, কোনোটাতেই আপনি ইনস্ট্যান্ট আয় করতে পারবেন না। আপনাকে ভালোভাবে কাজ শিখতে হবে মার্কেট প্লেস, তারপরে কিন্তু আপনি একটা আয়ের পর্যায়ে যেতে পারতেছেন। আর এদিক থেকে আপনার কোনো আর্নিং সোর্স নাই। যদি এমনটা হয় আপনার ফ্যামিলিগতভাবে এদিক থেকে একটা ভালো সাপোর্ট পাচ্ছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যিনি সাপোর্ট পাবেন না, ফ্যামিলিগতভাবে নিজের খরচ নিজে চালাচ্ছেন, সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হতে পারে। এক নাম্বার হচ্ছে এই জন্য আপু সরাসরি এই দিক থেকে ফ্রিল্যান্সিংয়ে আসার জন্য প্রয়োজন, এটা আমি মনে করি না। 2 নাম্বার, কখন আপনি ফুল টাইম লাইফে একেবারে ফুল টাইম ফ্রিল্যান্সিংটাকে রাখতে পারেন। সবসময় প্ল্যান এ বা বি রাখতে হয়। ফাইবার বাংলাদেশ সহ এই বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপগুলোতে আপনার জয়েন করতে বলছি, এখানে বিভিন্নজন তাদের বিভিন্ন লাইফের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে। তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। গত 1 বছর আগে একজন ফ্রিল্যান্সার, বড় ফ্রিল্যান্সার, তিনি আত্মহত্যা করছিলেন। বড় ফ্রিল্যান্সার, এটারও একটা মেইন কারণ ছিল টাকার রিজন। একজন অনেক বড় ফ্রিল্যান্সার তিনি আত্মহত্যা করছিলেন, তা নিয়ে একটা বড় ফেসবুকে পোস্টও দিয়েছিলেন, এখন হয়তো সার্চ করলে পাবেন। ওনার আত্মহত্যার কারণটা ওনারটা অনেকটা ফ্যামিলিগতও ছিল, তবে এখানে একটা মেইন কারণ ছিল টাকা। উনি একসময় ফ্রিল্যান্সিংয়ে প্রতি মাসে লাখ টাকার উপরে অনেক বেশি আয় করতো, এত বেশি আয় করতো, এই জন্য উনি চিন্তা করতেন বা কোনো জব হোক বা কোনো কিছু ব্যাকআপ হোক এই জিনিসটা রাখেনি। যার কারণে যখন ওনার সামনে দেখেন 2014-15 সেই সময় উনি ফ্রিল্যান্সিং করতো, যার কারণে কম্পিটিশন ছিল না বললেই চলে। প্রচুর পরিমাণে প্রতি মাসে উনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো। এখন 2019-এ বা এখন আসার পরে উনি কিন্তু তেমন একটা ওনার ইনকাম নাই। যদি একদিক থেকে দেখেন তেমন একটা উনি ইনকাম আর আগের মতো লক্ষ লক্ষ টাকা হচ্ছে না। যে মানুষ একসময় লক্ষ টাকা ইনকাম করতো, যখন 5-6 হাজার টাকা মাসিক ইনকাম চলে আসবে, তখন ব্যাপারটা মানায় নেওয়াটা কতটা কঠিন হবে। তাহলে ওই দিক থেকে যদি আপনি ফ্রিল্যান্সিং হতে পারে অনেক টাকা বর্তমানে ভালো ইনকাম করতেছেন, সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট মানতে হবে যে এটা আমার কোনো সরকারি জব বা এটা কোনো না। সেক্ষেত্রে আমাকে প্রতি মাসে আমি যে 50,000 টাকা করে ইনকাম করতেই পারবো এমনটা কিন্তু না। সেদিক থেকে আপনারা যদি এমনটাই ফ্রিল্যান্সিং হিসেবে কেরিয়ার নেন, আপনি বর্তমানে যে লক্ষ লক্ষ টাকা বা এটা ইনকাম করতেছেন, এটা আপনাকে এমন কোনো কাজে ব্যয় করা, যদি আপনার ভবিষ্যতে কোনো ক্রমে আপনার যদি ফ্রিল্যান্সিং না করতে পারেন কিংবা অসুস্থ হয়ে যান বা এই দিক থেকে, সেই টাকাটা সেখানে ইনভেস্ট করা। আপনি যেখানে ইনভেস্ট করতেছেন সেখান থেকে যেন আপনার ভালো একটা অঙ্কের টাকা আসে, যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং কেরিয়ারটা বাদ দিয়েও যেন আপনি নিজ থেকে করতে পারেন। আর যারা এদিক থেকে চাকরিজীবী বা যেমন সুজন ভাই সহ এদিকে যারা আছেন, তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, আপনারা একেবারে সেকেন্ড জব হিসেবে নিতে পারেন এদিক থেকে পাশাপাশি। কিন্তু যারা এই দিক থেকে আছেন, এটা হচ্ছে তাদের জন্য সাজেশন। আর ওনার ঘটনাটা ছিল এরকম, তিনি যখন এইদিকে আসার পর একেবারেই টাকা ওনার ছিল না, সেক্ষেত্রে পরিবার থেকে বা এই দিক থেকে আলাদা একটা উনি চাপ পাচ্ছিলেন, হয়তো আলাদা একটা অন্যরকম চাপ পাচ্ছিলেন। উনি পোস্টের মধ্যে অনেকটা এমন লিখছিলেন, ওনার লাস্ট পোস্টে, একসময় আমার পকেটে যে 3 থেকে 4 লাখ টাকার গ্যাজেটে শুধু আমি ধরে বেড়াইতাম। অর্থাৎ ওনার অ্যাপেল ফোন, অ্যাপেল স্মার্ট ওয়াচ, অ্যাপেল ল্যাপটপ, এগুলো তো অনেক প্রাইস বেশি হয়, এগুলো সবগুলো দিয়ে উনি ধরে বেড়াইতো। কিন্তু ওই 4 লাখ টাকা যদি তিনি যদি সেই সময় কোনো এমন এক জায়গায়, হতে পারে আমি যারা একেবারেই ফ্রিল্যান্সিং নিয়ে থাকবে তাদের জন্য বলছে, বিশেষ করে আমার মতো, সেই সময় যদি তারা কোনো এক জায়গায় ওই টাকাটা 4 লাখ 5 লাখ টাকা যেখান থেকে ব্যাগে আসবে টাকা, এই জায়গায় গরু বা এদিকে যদি ইনভেস্ট করতো তিনি কিন্তু একসময় এই বিষয়টা তার দাঁড়াইতো না। তার মানে উনি ফ্রিল্যান্সিং ছাড়াও এখান থেকে একটা ভালো পর্যায়ে চলে আসতে পারতো। এরকম কয়েকজন ফ্রিল্যান্সার আছেন যারা 2012 সালের 10 সালের দিকে ছিলেন। এরকম কিন্তু অনেকেরই ফাইবার প্রোফাইল ছিল, যাদের ফাইবার প্রোফাইলটা আপনার 4-5 হাজার রিভিউ, এমনও প্রোফাইল ডিসেবল হয়ে যায়। এমন একটা প্রোফাইল ডিসেবল হওয়া মানে যেন মৃত্যুর কাছাকাছি যেন একটা এরকম মনে হয়। এক কথায় পুরো আপনার ইনকামের কোনো কিছুই থাকলো না, এমন একটা অবস্থা। কিন্তু ওনাদের ক্ষেত্রে যেমন গোলাম কামরুজ্জামান ভাই আছেন, ফাইবার বাংলাদেশের অ্যাডমিন আছেন, উনি দেখবেন যে ওনার ক্ষেত্রে আগে শুরুর দিকে উনি চাকরি করতেন, যখন মার্কেট প্লেসে আসলেন 12 সালে 13তে, কম্পিটিটর কম, প্রচুর পরিমাণে কাজ বা এই দিক থেকে তিনি ফাইবার থেকে ভালো কাজ করতেন। হঠাৎ করে 2018 সালের দিকে ওনার আইডিটা ডিসেবল হয়ে যায়। কিন্তু উনি ইতিমধ্যে এই যে কয়েকটা ফ্রিল্যান্সিং, যেহেতু ওনার মেইন পেশা ছিল ফ্রিল্যান্সিং, অন্য কোনো পেশা ছিল না, ওখান থেকে তিনি যেগুলো আর্ন করছেন, সেই আর্নগুলো তিনি জমি কেনার ক্ষেত্রে বা অন্যান্য কেনার ক্ষেত্রে তিনি এগুলো ব্যবহার করছিলেন। যার ক্ষেত্রে ওনার প্রোফাইলটা যখন ডিসেবল হয়ে যায়, তিনি ওখান থেকে আঘাত পেলেও এখান থেকে আবার কাটিয়ে উঠতে পারছেন। যেহেতু ওনার ফ্রিল্যান্সিং মেইন, উনি আবার ফাইবার শুরু করছিলেন, বর্তমানে ফাইবারে মোটামুটি ভালো পর্যায়ে আছেন, এবং তিনি ফাইবার বাদ দিয়ে এখন সম্পূর্ণ আপওয়ার্কে ফোকাস করতেছেন। কারণ ফাইবারে সাধারণত আপনার কাজের রেট কম হয়ে থাকে, দেখবেন যে যেই কাজটার রেট ফাইবারে $5, আপওয়ার্কে ওটা $25, $30, $50 হয়।
আপওয়ার্কে কাজের রেট বেশি থাকে, এই জন্য উনি এখন ফাইবার ছেড়ে ধরতে গেলে আপওয়ার্ক মার্কেট প্লেসে আসছে ওই দিক থেকে। তাই যদি এরকম নেশা বা এরকম থাকে, হয়তো যদি আপনি একসময় খুব ভালো আর্ন করেন, সেই জন্য টাকা অযথা খরচ না করে এই কাজে ব্যবহার করা যেতে পারে। আর আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম। হ্যাঁ, এবার আসি, আপনি কতগুলো মার্কেট প্লেসে কাজ করবেন। আপনাদের কিন্তু অনেকগুলো মার্কেট প্লেস দেখানো হয়েছে, আপনাদেরকে ফ্রিল্যান্সার যে কয়েকটাই দেখাইছি, freelancer.com দেখানো হয়েছে, fiverr.com দেখানো হয়েছে, তারপরে হচ্ছে শাটারস্টক বা এদিকে স্টক মার্কেট প্লেসগুলো দেখানো হয়েছে। আপনি কয়টা মার্কেট প্লেসে বা কতগুলো মার্কেট প্লেসে আমাদের কাজ করা উচিত। এদিকে যদি আপনি ফ্রিল্যান্সার যারা যারা আছে তাদের ভাষ্যমতে বা যদি বলা যায়, তারা বলতেছে যে একটা মার্কেট প্লেসে কাজ না করার জন্য। যেমন আমার দিক থেকে যদি আমি পার্সোনালি বলি, আমার দিক থেকেই আমি কিন্তু মেইনলি একটা মার্কেট প্লেস থেকে আমার আর্নিংটা আসে, সেটা হচ্ছে ফাইবার থেকে মেইনলি। যদি হঠাৎ করে আমার ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, বলা যায় না, আপনি কারণ ও কারণে কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনাকে আবার শূন্য থেকে একটা অ্যাকাউন্ট শুরু করতে হচ্ছে। তার মানে হয়তো আপনি এক্সপিরিয়েন্স ব্যক্তি, কিন্তু ফাইবারের কাছে নতুন অ্যাকাউন্ট যখন তৈরি করবেন তখন কিন্তু আপনি এক্সপিরিয়েন্স বা আপনার অভিজ্ঞতা নাই। অন্য কোনো বায়ার কিন্তু তাও দেখবে যে আপনার অভিজ্ঞতা নেই, তারা কিন্তু দেখতেছে আপনার রিভিউ 0, কিন্তু একসময় আপনার হয়তো 3-4 হাজার রিভিউ ছিল, তখনও আপনার কাজ পেতে একটু কঠিন হয়। তবে যারা অভিজ্ঞ তাদের ততটা কঠিন হয় না, তাও একটু নতুন অ্যাকাউন্ট শুরু করতে আবার একটু কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য বলা হয় যে শুধুমাত্র একটা মার্কেট প্লেসে বসে না থেকে একাধিক মার্কেট প্লেসে কাজ করার জন্য রিকমেন্ড করা হয়ে থাকে। যেমন আপনি ফাইবারও হয়তো একটা অ্যাকাউন্ট, মাহবুব ভাই কিছু কি বলতেছেন? একটা মার্কেট প্লেসে না কাজ করে একাধিক মার্কেট প্লেসে কাজ করা যেতে পারে। আপনি ফাইবারও সময় দিচ্ছেন বা এদিকে স্টক মার্কেট প্লেসে সময় দিচ্ছেন, কোনো ক্রমে। মাহবুব ভাইকে মিউট করলাম আমি। কোনো ক্রমে যদি আপনার একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, মাহবুব ভাই আপনি কিছু বলতেছেন? আচ্ছা, কোনো ক্রমে যদি আপনার একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তাহলে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে যেন আপনি অন্তত বিষয়টা চালাই নিতে পারেন। যারা একেবারেই প্রফেশনালভাবে ফ্রিল্যান্সিংটাকে নেবেন তাদের ক্ষেত্রে এটা এই ছিল মোটামুটি ফ্রিল্যান্সিং এর সামনের দিক থেকে। আর ফ্রিল্যান্সিং অনেকে বলে থাকে, যদি বলেন গ্রাফিক ডিজাইনের কেরিয়ার নাই বললেই চলে, অনেকে এটা বলে থাকে, বা সামনে এত প্রচুর গ্রাফিক ডিজাইনার বের হয়ে আসতেছে, অনেকটা এমনটা বলে থাকে। প্রকৃতপক্ষে যতজন গ্রাফিক ডিজাইন বা এই কাজগুলো শিখতে আসে ততজন শেষ পর্যন্ত থাকে না, যারা আপনারা অনায়াসে বলতে পারেন শেষ পর্যন্ত সেটা সবাই ধরে রাখতে পারে না। এই জন্য বলতে গেলে আপনি যদি আপনার কাজের অভিজ্ঞতা বা এই দিক থেকে সবগুলো টিকে রাখতে পারেন, তাহলে আপনি যেখানেই যান না কেন, আমার বিশ্বাস আপনি যেখানে যান না কেন সেখানে একটা ভালো পর্যায়ে করে নিতে পারবেন। এই জন্য সামনে ফ্রিল্যান্সিং কেরিয়ার বলতে গেলে আপনার অনেক ভালো, তবে সময়ের সঙ্গে সঙ্গে টিকে থাকার জন্য আপনাকে আপডেট কাজগুলো শিখতে হবে। আপনি যদি 90-এর দশকে বা 2001-2 সালে, তখন তো অনেক ছোট ছিলাম, যদি 4-5 সালের কার্টুনগুলো দেখেন, তখন চলতো আপনার 2D কার্টুন। এখন কিন্তু 2D কার্টুনের ভ্যালু কমে গেছে, এখন চলে আসছে আপনার 3D কার্টুন। তারপরে আগে যখন শুধুমাত্র পোস্টার দিয়ে সিম্পলভাবে ডিজাইনগুলো বা প্রকাশ করা হতো, এখন দেখবেন ঢাকারও রাস্তা, জানি না এদিকে আসছেন, ঢাকার রাস্তার পাশেও আপনার অ্যানিমেশন বিলবোর্ড দিয়ে দেওয়া হয়েছে। আগে কিন্তু সিম্পল বিলবোর্ড ছিল, এখন বর্তমানে চলে আসছে অ্যানিমেশন বিলবোর্ড, যেটাতে মোশন হিসেবে চলে আসতেছে। হ্যাঁ, ঢাকার গয়নার দোকানে, তারপর লাইফ বয়, তারপর কি কি জানি কয়েকটা দোকানে অ্যাড ভালো দিচ্ছে। জি, অ্যাডগুলো দেখেন, হ্যাঁ জি, আগের তুলনায় কিন্তু আপডেট কিন্তু মানে সবচেয়ে মানে এই যে মোশনের জন্য শাহবাগ মুড়ে একটা কি আছে তিনটা মনিটরে, যে জায়গাটা মূলত বিশাল। জি, এটা একটা চলে আসছে। তারপরে যদি দেখেন ড্রোন প্রযুক্তি, আপনি কি জানেন 2009 সালের দিকে আপনার মুভির যে শুটিংগুলো করা হতো সেগুলো হেলিকপ্টারে করা হতো। আমি লাস্টলি একটা ব্লগ বলতেছিলাম, 2009 সালে, বেশি দিন আগে না, হেলিকপ্টারে করে এই শটগুলো করা হতো, বা হেলিকপ্টারে যারা ক্যামেরাম্যান ছিল তাদের চাকরি বর্তমান নাই। আপনি যদি একটা প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল যে তখনকার 2009 সালে যারা এই কাজ করতো তারা বিশাল অঙ্কে একটা কাজ করতো, কেননা হেলিকপ্টার থেকে সাইড থেকে ঝুলে ভিডিও করতো। তাদের এই কাজগুলো সব কিন্তু এখন ড্রোনের হাতে চলে আসছে, তাদের থেকে অনেক হাই কোয়ালিটির ভিডিও কিন্তু ড্রোনের মাধ্যমে এখন তারা পাচ্ছে, যার কারণে তাদের চাকরিটা কিন্তু একসময় নাই হয়ে গেছে। সিমিলার আমরা যদি গ্রাফিক জেনে শুধুমাত্র একদিক থেকে, আমি জানি ধরে নাও আপনি একটা বিষয়ে এক্সপার্ট, কিছু টপিক আছে যেগুলো আপনার সামনে হয়তো চলবে না, একসময় সামনে আপনার ওই কাজটা চলবে না। এই জন্য সামনে কি আসতেছে আপনাকে প্রযুক্তির সঙ্গে আপডেট থাকতে হবে, যে সামনের 5 বছর পর এই কাজটা আমার ভালো মার্কেটে চলবে, সেই কাজগুলো এই স্বল্প সময়ের মধ্যে বা এটার মধ্যে আয়ত্ত করে সেই কাজগুলো শিখে ফেলা বা সেটাতে কাজ করা।
যেহেতু প্রযুক্তি বরাবরই আপডেট হয়ে আসতেছে, স্মার্টফোনও আমাদের ছিল না, বরাবরই প্রযুক্তি আপডেট হয়ে আসতেছে। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ অনেকে প্রচুর হারে করতো, এখন আর ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আগের মতো পাওয়া যায় না, কারণ অটোমেটেড রোবোটিক সফটওয়্যার চলে আসছে যারা অটোমেটেড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যানভা। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ এই জন্য কমে গেছে। সিমিলার 2021 সালেও আপনার রিটার্চের বিষয়টা নিয়ে আসছে, অনেকে ফেস রিটার্চের কাজগুলো করে কাজ করেন, কিন্তু সেটারও রোবোটিক একটা ভার্সন চলে আসছে। অটোমেটেড যে কাস্টমার কয়েক ঘন্টার মতো ঘন্টা করে, যেখানে ক্লিক দিলেই যতটা আপনি আশা করতেছেন তার থেকে বেশি ভালো চলে আসতেছে। তারপর বলি ভ্যাক্টর পোর্ট্রেট। সুজন দত্ত ভাইয়ের যে ইমেজটা আছে এটাকে বলে ভ্যাক্টর পোর্ট্রেট। 2018 সাল থেকে আর 19 সাল থেকে এত ভ্যাক্টর পোর্ট্রেট চলতো, কিন্তু বর্তমানে ভ্যাক্টর পোর্ট্রেট তেমন একটা চলে না। এটার কারণ হচ্ছে এখন কিছু অ্যাপস আসছে, সেখানেও খুব ভালোভাবেই অ্যাপস বা কম্পিউটারও কিছু সফটওয়্যার আছে যেখানে খুব ভালোভাবে ভ্যাক্টর পোর্ট্রেটগুলো অটোমেটেড করে দিচ্ছে। তারপরে আসি ওয়েব ডিজাইনারদের ক্ষেত্রে। ওয়েব ডিজাইনারদের একসময় প্রচুর দাম একদিক থেকে ছিল, কিন্তু এদিক থেকে মাসুম মিয়া ভাইও তো বলতে পারবেন, কিছু কিছু সফটওয়্যার বাই থেকে ড্রিমার ছাড়াও আরও কিছু সফটওয়্যার আসছে যেগুলো আপনার পিএইচডি ফাইল, অর্থাৎ ডিজাইন আপনি কী ধরনের করবেন সেই ডিজাইনটা আপনার সফটওয়্যারের মধ্যে দিলেই সে কিছু সময়ের মধ্যে পুরো ওভারঅল পেজের একটা কোডিং করে দিয়ে দিচ্ছে, যেটা আপনার আগে এক একজন ডিজাইনার কয়েকদিন ধরে বা কোনো সময় ধরে কোডিং করে করে কাজটা করতো, এবং সেটা খুব দ্রুত নির্ভুলভাবেই করে দিচ্ছে। এই জন্য ডিজাইনারদের কাজও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, সেদিক থেকে ডেভেলপ কিন্তু আগায় আছে। এই জন্য এটা করতে হলে সামনের দিক থেকে আমাদের এই জিনিসটাও লক্ষ্য রাখা প্রয়োজন। এই ছিল বক্তব্য, যেহেতু আমাদের ক্লাস শেষ এই জন্য হয়তো একটু এগুলো বললাম যে সামনে আমাদের কীরকমটা হতে পারে। ফ্রিল্যান্সিং আপনার চলবে, সামনেও ফ্রিল্যান্সিং চলবে, তবে নতুন নতুন আপডেট আসতে থাকবে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আপনারা যে কোনো কিছুই বলতে পারেন, যেহেতু আমাদের লাস্ট ক্লাস, বা যে কোনো ফ্রিল্যান্সিং মতামত বা এই বিষয়গুলো মতামত। হ্যাঁ ভাই। ভাই আপনি বলেছিলেন যে আমাদের ওই যে কি বলে পার্টি ফ্লায়ারের কয়েকটা ভিডিও লিংক দিবেন। আচ্ছা পার্টি ফ্লায়ারের কয়েকটা ভিডিও লিংক, ঠিক আছে ভাই। আমি কিন্তু হ্যাঁ নেক্সটে কিন্তু এইটাই সবচেয়ে বেশি জনপ্রিয় হবে, যেটা দেখলাম সবাই এখন পার্টি জাতি নিয়ে বেশি ব্যস্ত, বারবিকিউ থেকে ধরে ম্যাক্সিমাম এই পার্টি ফ্লায়ারগুলোই চলছে। এই জন্য বললাম যে পার্টি ভিডিও করতে। আচ্ছা পার্টি ফ্লায়ার গুলো আসলে পার্টি ফ্লায়ার যে খুব চলে এমনটা নয় ভাই। আপনি একটু দেখবেন যে গ্রাফিক ডিভাইডে পার্টি ফ্লায়ার সেল কিন্তু এটার তুলনামূলক আবার খুব যে কম এমনটাও না, ঠিক আছে। আমি পার্টি ফ্লায়ার লিঙ্কগুলো এখনই, আমি যে স্ক্রিনশট অবস্থা আমি এখনই কয়েকটা পার্টি ফ্লায়ার ভালো তৈরি করতে পারে এমন দুই একটা চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আমার অলরেডি সেভ করা আছে। আচ্ছা ভাই, এটাই কি আমাদের একেবারেই লাস্ট নাকি আপনার সাথে হবে না? একেবারে লাস্ট বলতে কি ভাই, আমাদের যে টপিক বা দিবি সব টপিকই শেষ। এখানে শেষ করার অন্যতম কারণ হচ্ছে আমাদের মার্কেট রেস বাই দিক থেকে সময় বা সবার দিক থেকে আমরা হয়তো ক্লাসে এই জন্য হয়তো ভাই লাস্ট, একেবারেই লাস্ট। তবে একেবারেই লাস্ট বলতে এমন না, আপনারা যে কোনো ফ্রিল্যান্সিং বাই দিক থেকে সমস্যায় পড়লে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি পরে হলেও আপনি রিপ্লাই করার চেষ্টা করব অবশ্যই। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ তো আছে, সবাই তো একটা গ্রুপেই জয়েন আছে, সেই গ্রুপেও পোস্ট করলে বাই দিক থেকে আমরা অনায়াসে আমরা একে অপরকে হেল্প করবো, এবং আমি তো হেল্প করবো। বিশেষ করে আপনাকে সরাসরি মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, এটার কারণ হচ্ছে কি আমি ফেসবুকে মেসেঞ্জারে তুলনামূলক অন্যান্য তুলনায় বেশি অ্যাক্টিভ থাকি। এখন যে কোনো আপনি ভবিষ্যৎ যেমন, হ্যাঁ আপু বলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কি থাকবে? হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপু থাকার কথা, যেহেতু হোয়াটসঅ্যাপ হচ্ছে অফিস থেকে ক্রিয়েট করা, এই জন্য আমি আসলে বলতে পারবো না, এটা অফিস যেটা সিদ্ধান্ত নেবে সেটাই। তবে আমার মনে হচ্ছে অফিস থাকবে, ওখানে আমি ছাড়াও আরও কয়েকজন অফিসের অ্যাডমিন হিসেবে আসেন, তারা এখন যদি রিমুভ করে দেয় সেক্ষেত্রে হয়তো রিমুভ হয়ে যেতে পারে, এই জন্য। আর তবে ফেসবুক গ্রুপে শুধুমাত্র আমি অ্যাডমিন আছি, সেক্ষেত্রে এটা রিমুভ হবে না ফেসবুক গ্রুপের ক্ষেত্রে। স্যার একটা কথা, স্যার আজকের ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? জি আজকের ক্লাসটাও রেকর্ডিং এ আছে। জি স্যার, ভালো হবে। ভাই হ্যাঁ ভাই। ভাই লাস্ট ক্লাস হিসাবে তো ক্যামেরাটা অন রাখলে ভালো হইতো ভাই। প্রথম ক্লাস তো আপনারা দেখছিলাম। আচ্ছা লাস্ট ক্লাস দেখাইলে ভালো হইতো ভাই। ভাই কিন্তু ভাই ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ভাই ভাই হ্যাঁ বলেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার, এটা ঠিক হচ্ছে না মোটেও। আমাদের আরো 20টা ক্লাস বাকি আছে, এরপর বলছি আরেকটা লিংক যেটা আছে সেটা দিয়ে দেন। আচ্ছা আমরা ওই ক্লাসে জয়েন হব স্যার, কিছু কাজ করি আর না করি আচ্ছা আমার সাথে থাকতেছে স্যার। আচ্ছা সমস্যা নেই, আপনারা আচ্ছা সমস্যা নেই, আপনারা আসেন এই আপনাদের এই সেম লিংকে সকাল 11টার দিকে। আমি একমত।
সকাল 11টার দিকে একটা ব্যাচ হয়, আপনারা চাইলে ওই ওখানে class জয়েন teacher করতে পারেন। আপনি নেন? যে ওই- 11টায়? যে এই লিঙ্কটা শুধু আমি ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না, যে এই লিঙ্কে 11টার দিকে হয়, তবে বিকালের যে ব্যাচটা হবে ওদের লিঙ্ক আলাদা। তাহলে কিভাবে ঢুকবো স্যার? আপনি বিকেলে তো প্রতিদিন একটা করে প্রতিদিনের যে ক্লাসের লিংকটা দেন সেম ওটা একই তো আর রকম, দিবেন নাকি? ওইটা লিঙ্ক আপু একই রকম, প্রতিদিন আমি একই রকম লিঙ্ক দিই। ভাই এটাও কি ভাই গ্রাফিক ডিজাইনের? জি ভাই একই রকম। আসলে এখানে বিষয়টা হচ্ছে আপনাদের আসলে জয়েন করার কোনো প্রয়োজনই পড়ে না। আপু যেটা বলে, আমি আপনাদের যেই বিজনেস কার্ডগুলো বা যেই টপিকগুলো দেখাইছিলাম হুবহু ওই জিনিসগুলোই দেখাবো। এক্সট্রা যে আলাদা কোনো ডিজাইন বা এক্সট্রাগুলো বলবো এমনটা কিন্তু না, সব একই জিনিস। যাও এটা তাহলে স্যার শুক্র স্যারের ক্লাসে তো থাকা যাবে। যাও এটা আপু হয়তো এমনি এক মজা করে বলতেছেন এটাই। আর আরেকটা জিনিস হচ্ছে কি স্যার, হ্যাঁ। ক্লাস করলে কাজের প্রতি একটা স্যার ক্লাস না থাকলে কেমন যেন কাজ করতে ভালো লাগে। হ্যাঁ থাকে। আর আমরা যদি আমাদের ক্লাসের স্টার্টিং ধরে আমরা কতদিন ধরে করতেছি যদি দেখেন, সম্ভবত 12 সেপ্টেম্বর থেকে যারা জিজি 10 ব্যাচে আছেন তাদের ক্লাস শুরু হয়েছিল 12 সেপ্টেম্বরে, আর যারা 21 এবং EX 16 ব্যাচের আছেন তাদের 6 অক্টোবর থেকে ক্লাস শুরু হয়েছিল। তো সেই হিসেবে ধরতে গেলে প্রায় আমাদের ওভারঅল 5 মাসের কাছাকাছি একটা সময় ধরে আছি। এটা মনে হয় একটা অনেক লং টাইম যদি একদিক থেকে ধরা যায়। যাক, আপনাদের সবাইকে অনেক বেশি মিস করব। আর আপনাদের সাথে সাথে আমিও অনেক কিছু শিখছি। এটার কারণ হচ্ছে কি, আপনাদের যখন কোনো কাজ দেখাতে যাই বা এই দিক থেকে আমার পার্সোনালি অনেক 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 অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে বলা যায়। তারপরে এই কাজটা যখন আমি পারতাম না, বারবার রাতে বিভিন্ন ভিডিও দেখে না হলো যেভাবে আমাকে করতে হবে। আগে একটা আলস্য ভাব ছিল, যেমন কাজ করলে করলাম, না করলে না করলাম, একটা মুভি জুড়ে দিয়ে সকালে ঘুম থেকে উঠলে উঠলাম, না উঠলে না উঠলাম। যাদের সকালকার ব্যাচ ছিল, না হোক যেভাবে হোক সকালে ঘুম থেকে উঠতেই হবে। এই বিষয়গুলো আমার জন্য খুব ভালো হয়েছে, যেটা থেকে অনেক বেশি বেশি কিছু আমার পার্সোনালি দিক থেকে ডিজাইন সেক্টরে বলেন বা নিজ থেকে। জিনিসটা আমরা যখন ভাবি যে আমাদের 4টায় ক্লাস, তখন একটা তাড়া থাকে কাজে। যে হ্যাঁ, এমনটা একটা তারা থাকে, কিন্তু এটার জন্য আমার এলটিপি এখানে এসে এটা একটা খুব ভালো। তারপরে ওয়েবের যে এক্সপিরিয়েন্স আরো ভালো হতো যদি আমরা সামনাসামনি হয়তো ক্লাসগুলো করতাম, তাহলে হয়তো আরো বেশি ভালো হতো। স্যার এই জন্য ভাইয়া এরকম হয় না নেক্সট আমরা মাঝে মধ্যে আপনি নক করলেন যে আমি কয়েকদিন আগে যে আমরা ওই দিন ওইটার সময় আমি আসছি ক্লাসে, জি এরকম কি হয় না? মাঝে মাঝে করা যায় না? আসলে ভাই এমনটা করা যায়। আর এদিক থেকে যদি আমরা দেখি, এদিক থেকে দেখবেন যে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। একসময় দেখবেন যে এমনটা দাঁড়াবে, আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপটাও বা হোয়াটসঅ্যাপ গ্রুপটাও কেউ চেক করবো না, বা এই দিক থেকে এমন একটা দাঁড়ায় যাবে যে ভাই করলে করা যেতে পারে, কিন্তু এমনটা সাধারণত হয়ে থাকে। যে মাঝে অন্তত কিছুদিন চলুক ভাই এরকম। জি ভাই এমনটা, হ্যাঁ হ্যাঁ জি আপু। হ্যাঁ, তবে এটা ঠিক যে জবের পাশাপাশি এটা করা আমার মনে হয় ভালো, কারণ কোনো জব না করে যদি শুধু শুধু যদি ফ্রিল্যান্সারের পিছনে পড়ে থাকে তাহলে স্যার এটা মনে হয় ঠিক হবে না। হ্যাঁ জি জি আপু, এটা আমি অলরেডি বলছি। যদি এমনটা থাকে, যদি এমনটা হয় আপনি যদি ফুল টাইম ফ্রিল্যান্সার হন, আপনি লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, সেক্ষেত্রে টাকাগুলো আপনার যদি করেন সেটা আপনার এমনভাবে সেভ করা, যদি আপনার একসময় ফ্রিল্যান্সিংটা না থাকে ওটা দিয়ে আপনি কোনো একটা করতে পারেন। সেক্ষেত্রে কিছু করে যাতে চলতে পারে। জি, সেক্ষেত্রে জন্য একটা করা যেতে পারে। এটা বলার কারণ হচ্ছে কি, আমি আমার নিজের দিক থেকে আমার ফুললি আমার টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিং, আমার নিজের পার্সোনালি টার্গেট। এই জন্য শুরু থেকে সেই হিসেবে আমি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। এই জন্য এটা বললাম, কেউ যদি কারো এরকম টার্গেট থাকে সেই হিসেবে করা যেতে পারে। তবে এটাও শর্ত যে অনেক ফ্রিল্যান্সার আছেন বাংলাদেশের, অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছেন, আমি বড় বড় ফ্রিল্যান্সারদের প্রোফাইলগুলো প্রায়ই ফলো করি। তারা তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। বলতে কি অ্যাকসেপ্ট কেন করেন না, তারা তো এক ধরনের ধরতে গেলে মডেল ফ্রিল্যান্সারদের জন্য, মডেলদের তো অনেক বেশি ফলোয়ার থাকে, অনেক বেশি ফ্রেন্ড থাকে, যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাদের এই দিক থেকে ওনাদের প্রোফাইলগুলো যদি দেখেন, তারা শুরু থেকে কতটা পরিশ্রম করছেন এবং তাদের মান্থলি অনায়াসে প্রচুর ইনকাম আসে। আর কি গ্রুপের অ্যাডমিনগুলো বা এগুলো থেকে বুঝতে পারেন ওনাদের কিভাবে কাজগুলো করে, বা সেদিক থেকে সেটা ফলো করলেও বা অন্যদের অনেকটা অনুসরণ করলে বা নিজ থেকে আরও কিছু আইডিয়া যোগ করে এর থেকে হয়তো আরও ভালো কিছু করা যেতে পারে। ওই জিনিসগুলো ফলো করা যেতে পারে, সব দিক থেকেই যেন ধরে রাখা যায়, যারা টোটালি ফ্রিল্যান্সিংয়ের দিকে আসতে না তার জন্য এটা। তাহলে না আপু যেটা বললো এমনটাই। এমন কেউ কি আসেন যে যারা হচ্ছে এদিক থেকে আমি যে ফ্রিল্যান্সিংয়ে ফুললি টার্গেট, তেমন মনে হয় কেউই নেই যে অত সাহস কেউ নাই স্যার। আচ্ছা হতে পারে আর কি, যাক সমস্যা নেই, তাও ট্রাই করে দেখতে পারেন। আসলে আমাদের এটার কারণ হচ্ছে কি, আমাদের ভাইয়া আমি আছি ভাইয়া। আচ্ছা তন্ময় ভাই হাসেন, দেখ আসলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে টার্গেট বা আত্মবিশ্বাসটা অনেক সময় কম হয়ে থাকে আমাদের কিছু কিছু ক্ষেত্রে। অন্য করে কি জব করে না? না আপু জব করতেছে না। তাহলে ঠিক আছে, আর যদি জব করেন তাহলে আমি বলবো জব করতে দেন।
যে আমি শুধু আমি আমার আচ্ছা, হ্যাঁ তন্ময় ভাই বলেন। ভাইয়া ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া আমি বলেন। আমি লাস্ট 1 বছরের অভিজ্ঞতা বলি। আমি তো ঢাকায় আসার আমার কতদিন হলো, আমি 14ই নভেম্বরে ঢাকায় আসছিলাম, অর্থাৎ 2019-এর 14ই নভেম্বরে ঢাকায় আসছিলাম। সেই হিসাবে 1 বছর 1-2 মাসের মতো হচ্ছে, সে 2 মাসের মতো হচ্ছে। সেদিক থেকে যদি আপনি অভিজ্ঞতা দেখেন, এখানে আমি যে অফিসে চাকরি করতাম বা সিসিপিলেই, সেখানে যদি দেখেন আপনি, কয়েকজন করোনার পরে কয়েকজন মানুষ বের হয়ে আসছে, তাদের মধ্যে একটা খুব বেশি ভয় ছিল যে আমার যদি এই জবটা চলে যায় তাহলে অন্য কথায় আমি জব পাবো কিনা বা করতে পারবো কিনা। কয়েকজন বের হয়ে আসে, তারা আবার সেখানে যদি আমার ক্ষেত্রেও বলি, আমি যেখানে ওখানে যত বেতন পাইতাম তার দ্বিগুণেরও এখানে বেশি বেতন বর্তমান আমার এখানে স্ট্যান্ড। এমনও ওখানকার আমার ওই এর আগের কোম্পানিতে আমার সারা বছরের বেতন এখানকার আমার 3 মাসের বেতন সমান। ওই কোম্পানিতে আমি যদি সেই সময় আমি ইনস্ট্যান্ট, তখনও আমি চাইলে লেগে থাকতে পারতাম। সেই কোম্পানিতে যদি আমি সাহস করে না ছাড়তাম, আমি কিন্তু করোনার আগে ওখানে জব ছাড়ার জন্য আমি যে হ্যাপেন মতন আর কি রিজাইন লেটার আমি দিয়ে দিয়েছিলাম যে আমি আর জব করতেছি না, করোনার শুরু হওয়ার আগেই। আমি টার্গেট নিয়েছিলাম যেভাবে ফ্রিল্যান্সিং করতে হবে। আর করোনার পর যেহেতু এদিকে আবার দেখতেছিলাম যে ভালো অঙ্ক মোটামুটি এদিক থেকে এটা ছিল, সেদিক থেকে আমি টার্গেট করছিলাম কিছু হোক না হোক কোনো একটা করতে হবে। ওই দিক থেকে আমার পার্সোনাল টার্গেট নিয়েছিলাম, যার কারণে আমি যদি ওই কোম্পানিতে এখনো থেকে যাইতাম তাহলে কিন্তু এটা হতো না। যে একটা রিস্ক নিচ্ছি, লাইফের একদিক থেকে রিস্ক নেওয়া প্রয়োজন, তবে রিস্কের ক্ষেত্রে সবাই সফল যে হবে এমনটাও না, সফলতার তখন আরও চিন্তাগুলো বেশি আসে। ওই কোম্পানি তাহলে সারা বছরের বেতন এখানে আমার 3 মাসের বেতনের সমান। তারপর আসে দ্বিতীয়ত হচ্ছে, বলছিলাম হয়তো আপনাদের ব্যাচেই আমার একটা ফ্রেন্ড, যার নাম হচ্ছে নিশোপাল, ও সম্ভবত 14 কি 15 হাজার একটা চাকরির অফার আসছিল, এই বেসরকারি চাকরি এদিক থেকে। ও ফাইবারে একেবারেই কাজ পারতো না। এ আমাকে ফোনে বলছিল যে আর কি ও চাকরি চলে গেলে মার্কেট প্লেসে কোনো সময় দিতে পারবে না বা এদিক থেকে। কিন্তু তার পরের মাসেই সে অনেক ভালো আর্ন করছিল, পরের মাসেই সম্ভবত 45,000 টাকা শুধু ওর ফাইবার থেকে আসছিল। সেখানে তার ইনস্ট্যান্ট রিভিউ ছিল 0, যেখানে ওই চাকরি করলে হয়তো বা এদিক থেকে পারতো। এবং বর্তমানে তার প্রত্যেক মাসে $500 কাছাকাছি থাকে, শেষে পার মান্থ $40 থাকে। অর্থাৎ ওখানে যে জবটা করতো সেখানকার সারা বছর ইনকামটা সেই দিক থেকে 2 মাস কি 3 মাসই করে ফেলতে পারতেছে। এদিক থেকে হয়তো ওইটা সুবিধা আছে, কিন্তু তাকে টাকাগুলো আবার সেভ করতে হবে। যদি এমনটা না যে আমি সবসময় ফ্রিল্যান্সিং থেকে এরকম টাকা আয় করতেই থাকতে পারবো, কোনো এক সময় নাও থাকতে পারে আর বাড়তেও থাকতে পারে। তারপরে দ্বিতীয়ত এদিক থেকে আরও যদি দেখেন, এই যারা রিস্ক নেয় এদিক থেকে ভালো হচ্ছে, তবে রিস্ক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করে দেখবেন যে আসলে আপনি করতে পারবেন কিনা। আর আমাদের যদি মিডিল ক্লাস যদি ফ্যামিলির দিক থেকে দেখেন, আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলির আছে, আমি জানি না, মনে হয় বেশিরভাগই মিডিল ক্লাসের আছেন। মিডিল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা রিস্ক নিতে ভয় পাই, এই জন্যই আমরা পিছায় থাকি। রিস্ক নিতে ভয় পাই এই জন্যই পিছায় থাকি যে হবে কিনা, এইভাবেই তো আমি ভালো আছি। যে আমরা মনে করি যে এইভাবেই তো আমার দিন ভালো চলতেছে, যে পার ডে আমার 500 কি 1000 টাকা ইনকাম হচ্ছে, আমি এইভাবেই ভালো আছি, আমার রিস্ক নেওয়ার দরকার কি বা এত চাপ নেওয়ার দরকার কি। যখন আপনি রিস্কটা নেবেন তখন ভালো পর্যায়ে যেতে পারেন। এই রিস্কের বিষয়টা আমরা নিতে চাই না, যার কারণেই হয়তো একটু আমরা মিডিল ক্লাস ফ্যামিলিগুলো ওই সারা জীবন বেশিরভাগই মিডিলেই থেকে যায়। কয়েকজন যায় উপরে, তবে বেশিরভাগই আপনার ওই গরিব যারা গরিবই থেকে যায়। এক্ষেত্রে আমার একটা সংযুক্তি আছে। হ্যাঁ অবশ্যই, প্লিজ। মিডিল ক্লাসের ক্ষেত্রে যারা ফ্যামিলির একটু রেসপন্সিবিলিটির পর্যায়ে থাকে, বড় বা একটু ইনকাম করার মতন একটা এজ হয়, ওরা বেসিক্যালি যে প্রেশারটা ওরা রিস্ক নিতে চায় না। কিন্তু আমাদের মতো যারা ঘুমাচ্ছে খাচ্ছে, ওরা আসলে রিস্ক নিয়ে নি। অনেক ক্ষেত্রে ওরা খামখেয়ালিপনা থাকে, জীবনে পড়ে যায়। আমি সাপোজ আমার কিন্তু এখন চাকরি করার পর, আমাকে একটা ফ্রেন্ডে ওদিন ফোন দিয়ে বলছে তোর এই বয়সে এসে ফ্রিল্যান্সিং শিখতে হবে, তোর বোধহয় তোর চাকরি করবি এই। আমি বললি যে আসলে তোর যুক্তি ঠিক আছে, কিন্তু আমি আসলে তোর যুক্তিতে আমি চলে যাবো, আমি নিজে যেটা মনে করি সেটাই। আমার মনে হচ্ছে যে আমি চাকরি করি, হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, ইনকাম করতে মতো কোনো কথা নেই। বাবা এখন যে 4 মাসে পরে আমি সেটা তো বিদ্যাসাগর হয়ে যাবো বা চাকরি পেয়ে যাবো, এমন তো কোনো গ্যারান্টি নেই। ক্লাস আমি বলতেছি যে তোমাদের লাস্ট ক্লাস, আমি বলতে তুমি তো 4টা মাস সময় নষ্ট করলে। আমি বললাম যে তুমি বেশি বুঝে না, 4 মাস আমি বিদ্যাসাগর যেতাম না, আমি বা বিসিএসটা পাস করে যেতাম না, এরকম কিছু হয়ে যেতাম। তো হুদাই বললো না, আমি আমার নিজের বুঝি, নিজের এরকম বুদ্ধিতে আমি চলবে, আমার বুদ্ধিতে মানুষ চলবে, এরকম বললার পরে আম্মু আর বলে যা মনে চায় এটাই কর, আমি কিছু বলছি। তো ওই রকম ব্যাপারটা বড় যারা হয় ওরা মূলত টাকা ইনকাম করে ফ্যামিলিটা চালাইতে হবে, ওরা আসলে রিস্ক নিতে চায় না। কিন্তু যারা, তারপর আমার বড় বোন আছে, আমি মিডলে আছি, ছেলে হিসেবে আমি বড়, কিন্তু আমি আসলে সিরিয়াস না, একদমই আমার মনে হয় যখন দরকার হবে তখন আমি ব্যবস্থা নিব। এত তারা হলো অ্যাডভান্স চিন্তা করে মাথা নষ্ট করে নিজের সময়টা নষ্ট করে মানে হয়।
হ্যাঁ, এটা আবার আপনাকে তো ওই যে সংযুক্তিটা বলছি। হ্যাঁ, জি ভাই এটা ঠিক আছে, এটা জিনিস যারা ফ্যামিলির বড় থাকে তাদের একটু চাপটা একটু বেশি হয়। আমি কিন্তু আমার ফ্যামিলি বড় না, আমার থেকে আমার বড় ভাই আছে 1.5 বছর বড়। আমাকে এই জন্য বাসা নিয়ে ততটা চিন্তা করতে হয় না, কারণ যখন বাইরে আছে আমার ভাই বিষয়টা দেখতেছে বা এই দিক থেকে ততটা চিন্তা করতে হয় না। অবশ্যই ফ্যামিলি যারা বড় আছে যেমন আপনার এই দিক থেকে তাদের একটা মনে হয় একটু চিন্তাটা আলাদাই থাকে। আমরা একটু ডিসিশনগুলো যারা ছোট আছে এদের জন্য এক্সট্রা মনে হয় এটা একটা সুবিধা আছে। ছোট হলে মনে হয় বেশি ভালো, এটা মনে হয় একটা সুবিধা আছে, যেমন আমার আমাকে খাওয়া হ্যাঁ কোনো টেনশন নেই। ছোট হলে সুবিধাও আছে অসুবিধাও আছে। আর আমি হচ্ছে আমার সুবিধাই বেশি ভাইয়া। সুবিধা বেশি স্যার, সুবিধা বেশি, অসুবিধা নাই। আচ্ছা আমার দিক থেকে আমি মিডিলে আছি। জি না ভাইয়া, অসুবিধা আছে ভাইয়া। আচ্ছা তন্ময় ভাই কি তাহলে পরিবারের ছোট? ভাইয়া তাহলে আপনার অসুবিধাগুলো বলেন দেখি কি অসুবিধা। প্রচুর অসুবিধা ভাই, প্রচুর অসুবিধা। জি ভাইয়া। আচ্ছা দুই একটা কারণ বলেন দেখি, আমি একটু বলার চেষ্টা করব আপনার সঙ্গে। টুটুল ভাই, হ্যাঁ ভাইয়া। একটা হতে পারে যে মানে প্রথম সমস্যা হইলো ভাই, প্রথম সমস্যা হইলে গেছে ছোট হইলে প্রথম সমস্যা হইলে বড় ছেলে এই করে ছোট ছেলে সাথে ঘুমাই খায় এই সেই কত কি দেখতে হয়। আচ্ছা বুঝতে পারছি ভাই। আর তন্ময় হ্যাঁ ভাই ফ্যামিলি রাগ দেখানোর জায়গা হলো ছোটদের উপরে, মানে বড়দের যে উপর রাগটা ওই রাগটা প্রকাশ করতে মানে ছোটদের উপরে পিটায় আর না হলে বকে, এই যে তুই তোর জন্য তুই যখন এই সে মানে সেটাই। জি ছোট আর ভাইয়া বড়দের বেশি কথা শোনা লাগে। ছোটবেলা যদি কোনো অপরাধ করে তাহলে বলবে বড়টাও তো করে, তার জন্য ছোটটাও করে। আচ্ছা এই এমন কথাটা আমার সবসময় শোনা লাগে। আচ্ছা এমন তোদের মারও বেশি খেতে হয়। ছোটদের এটা অবশ্য ঠিক। আমার বোন কিছু বললে আম্মু খালি আমাকে দোষ দেয়, আমি করি সেজন্য নাকি আমার বোনও করে। আচ্ছা আমার ক্ষেত্রে যেমনটা দাঁড়ায়, আমার ছোট ভাই আমি মিডিলে আছে, তাও যেমন আমার বড় ভাই আমাকে বলে, আমার কিন্তু আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি প্রচুর সাপোর্ট পাই, ঠিক সিমিলার বাপের কাছ থেকেও সাপোর্ট পাচ্ছি। আমার বড় ভাই কিন্তু এখন হয়তো আমি দিচ্ছি, ঠিক আমার ছোট ভাই যখন আছে সে এখন ক্লাস 5-এ। ভাই টেকাদুজি করলে ভাই সব বালা। হ্যাঁ এটা ভাই সব, এটা অবশ্য ওয়াহিদ ভাই একেবারে মেইন কথা বলছেন, এটাই হচ্ছে টাকা রোজগার করতে পারলে সব ভালো। কিন্তু ছোটরা এই দিক থেকে এটা সার্বজনীন। হ্যাঁ, সার্বজনীন উক্তি। এই জন্য ওই যে আপনাদের শুরু মানি সেকেন্ড গোট এমন একটা বলা হয়। যদি দেখেন ছোটদের একটু আগে যে বললেন, যে আউট অনেক সাইড ইনকাম করার অনেক সোর্স আছে, ওরকম যে একটা দেখাই দেন না স্যার। আসলে আপু দেখেন আমি ফেক কাজের তার মধ্যে মার্কেটিং এর কিছু ট্রিক্স আছে, যেটা অন্যতম একটা হচ্ছে ফেক কাজ। ফেক কাজ করে আসলে টিকে থাকা যায় না। আমি শুরুর দিকে কয়েকটা ফেক কাজ করছিলাম কিন্তু এখন আর করি না। ফাইবারও ওই ফেক কাজগুলো করা যায়, তার মধ্যে ফেক লাইক কোন রিলেটেড কাজ? ফেক কাজগুলো হচ্ছে আপনার প্রমোশন রিলেটেড কাজ, যেখানে হচ্ছে আপনাকে বায়ারকে বলবেন যে আপনাকে আমি রিয়েল ফলোয়ার দেবো, কিন্তু আসলে রিয়েল ফলোয়ার হয় না, ওগুলো সবগুলোই ফেক ফলোয়ার হয়ে থাকে, যেটা আপনার রিয়েল থাকে না, সবগুলোই ফেক হিসেবেই কাজ করে। আপু মেইনলি হচ্ছে ফেক ফলোয়ার দিয়ে বাংলাদেশের অনেক মানুষ, হাজার হাজার মানুষ ওই হিসাবে এখনো কাজ করে, ফেসবুকে লাইক বাড়ানো, ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানো, ইউটিউবের ভিউ বাড়ানো, এটা নিয়ে আপু ফেক কাজ। এটা হচ্ছে ফেকের অন্যতম একটা কাজ। এছাড়াও আরো ভাই টুটুল ভাই আপনি বলছিলেন আপনার আছে 50টা ইউটিউব চ্যানেল। জি ভাই এই যে এরকম আছে অনেকে দেখবেন কি করছে, রোবোটিক বা যারা আরো বাইরের দেশে কিছু আছে যারা প্রোগ্রামার, ওরা অটোমেটেড কি করে চ্যানেলগুলো এক ক্লিকে প্রোগ্রামিং করে থাকে, অটোমেটেড সাবস্ক্রাইবগুলো করে দেয়। এইভাবে কিছু চ্যানেল আছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেকের দিক থেকে। এখন আপনি যার কাজটা করতেছেন তার চ্যানেলটাও ঝুঁকির মধ্যে পড়তেছে। আমাকে ভাই একটা আইটি সেন্টার থেকে বলা হয়েছিল প্রমোশনের কাজ দেওয়া হবে, মান্থলি স্যালারি 8,000 দেওয়া হবে কাজটা করার জন্য। ঠিক আছে আপু, আমি সব প্রমোশনে খারাপ আমি এমনটা বলতেছি না, রিয়েল প্রমোশনও আছে, কিন্তু আমরা বাংলাদেশিরা এই রিয়েল প্রমোশনটা না করে সবাই ফেক বেশিরভাগ মানুষে এই ফেক প্রমোশনটাই করে কাজগুলো করতেছে। একদিকে ভাবতেছিলাম যে করে ফেলবো, জানি না আপনার যদি এটা 8,000 স্যালারি হয় তাহলে আমার মানে থাকা খাওয়া ঢাকায় ওই কষ্ট আর বাসা থেকে নিতে হইতেছে না, নিজেরটা নিজে বেয়ার করতে পারবো। তার জন্য ভাবতেছিলাম যদি রিয়েল প্রমোশন যদি হয় সেদিক থেকে অনায়াসই করতে পারেন, আর এই দিক থেকে তো আপনার যদি ফেক হয় বা এই দিক থেকে দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ফাইবারে যদি অ্যাকাউন্ট ভেরিফাইড করার পর আইডি ব্যান্ড হয়ে যায়, সেক্ষেত্রে এনআইডি তো নিজেরটা শেষ। জি ভাই এনআইডি নিজেরটা শেষ। হ্যাঁ, তখন কেমনে অ্যাকাউন্ট করা যেতে পারে? তখন ভাই সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলির কারো নামের অ্যাকাউন্টটা খুলতে পারেন, যিনি আপনার কাছে আসেন, হতে পারে আপনার বাবার নামে, মার নামে, এদিক থেকে তাদের অ্যাকাউন্ট আপনি তাদের নামে খুললেন, ভেরিফাই যখন চাইবে পরবর্তীতে আপনি তার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলেন, কিন্তু কাজ করলেন আপনি। এটা ছাড়া তেমন কোনো উপায় নেই বললেই চলে। আচ্ছা ভাইয়া, নানিটা দিয়ে শুরু করা যাক। নানিটা দিয়ে খুললে একবার, ওটা আবার ইয়া করে দিলে তখন দাদিটা দিয়ে খুললে একবার, কিন্তু
আস্তে আস্তে বাবা মাটার মধ্যে আসছে। না, বর্তমানে আমার এক ফ্রেন্ড আছে, নাম হচ্ছে যতীন, ও এই কাজ করে, এই ধরনের কাজটা ওই ফেক মার্কেটিং কাজগুলো করে, কয়েকদিন পর অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। এখন মানে এলাকার পরিচিতদের দিয়ে অ্যাকাউন্ট খোলা শুরু করছে আইডি কার্ড দিয়ে। জি ভাই, এটা হয়, এটা স্বাভাবিক হইতেই পারে, এই জন্য জিজ্ঞেস করলাম। না, স্বাভাবিক বলতে ভাইয়া ফেক না হলে ভাই আপনার অ্যাকাউন্ট ডিসেবল হলেও ভাই ব্যাক আনা যায়। আপনি যদি ফুললি ফাইবারের নিয়ম কানুন মেনে চলেন, আর তারা যদি ফাইবার থেকে ভুল করে থাকে আপনাকে অ্যাকাউন্ট ব্যাক দিবে, এটা নিশ্চিত থাকেন আপনি। আবার আপনার অ্যাকাউন্ট ব্যাক দিয়ে দিবে। আচ্ছা, আর ভাইয়া আমাদের যে বিহ্যান্স কি রকম টাইপের ডেসক্রিপশন দেওয়া যেতে পারে, লাইক বিজনেস কার্ড পারি, ফ্লায়ার পারি, এইসব টপিক ওয়াইজ ইন্ডিকেট করে দিব, নাকি জাস্ট গ্রাফিক ডিজাইনার এরকম খুব ফাস্ট কাজ করে দিব, এরকম কিছু ডিসক্লেমার দিয়ে দিব? আচ্ছা, আপনি যদি আপনার প্রোফাইলের ওভারঅল ডিসক্রিপশন লেখেন, যেমন ডান পাশে একটা 300 ক্যারেক্টার একটা ডিসক্রিপশন লেখা যায় ফাইবারে, তাহলে আপনি যে যে কাজগুলো পারেন সেগুলো ওভারঅল ব্যবহার করা যেতে পারে। এখন শুধুমাত্র গিগ বেস যদি হয়, আপনি বিজনেস কার্ড নিয়ে করতেছেন, তাহলে এখানে কয়েকটা প্যারা তৈরি করা যেতে পারে। শুরুর দিকে একটা দুটা লাইন আপনি যে গ্রাফিক ডিজাইনার সেটা, এবং আপনার বিজনেস কার্ড সম্পর্কে বর্ণনা লেখা যেতে পারে। তারপরে বিজনেস কার্ড সম্পর্কে বর্ণনার পর আপনি চাইলে অন্য কিছু টপিক নিচের দিকে আনতে পারেন, তবে মেইনলি যে বিষয়ের গিক সেই বিষয়ে আলোচনা করাটাই বেশি ভালো। আইএমএ গ্রাফিক ডিজাইন এগুলো রাখতে পারেন যদি ওভারঅল আপনার প্রোফাইলের দিক থেকে হয়। আর যদি গিক বেস হয়, তবে যেই বিষয়ে গিক সেই বিষয়ে আপনার লেখাটা বেশি শ্রেয়। কিংবা শেষের দিকে আরেকটু অ্যাটাচ করা যেতে পারে, তোমার যদি আরও অন্যান্য এই সার্ভিসগুলো প্রয়োজন হয়, আমি এই সার্ভিসগুলো প্রদান করে দিয়ে থাকি। তার মানে আপনি বায়ার দেখতেছেন যে শুধুমাত্র আপনি আপনার গিকে শুধুমাত্র বিজনেস কার্ড নিয়েই আছে, কিন্তু বায়ারের ফ্লায়ারেরও দরকার ছিল, কিন্তু বায়ার জানে না যে আপনি ফ্লায়ারেরও কাজ করেন। সেজন্য সে হয়তো অন্য কোনো সেলারকে খুঁজবে। যখন আপনার প্রোফাইলের নিচের দিকে দেখলো যে আপনি ফ্লায়ারও তৈরি করেন, সেক্ষেত্রে এটা নিয়েও আপনাকে মেসেজ দিতে পারে। এই জন্য প্রথমত আপনার বিজনেস কার্ড সম্পর্কে বর্ণনা, শেষের দিকে মাই আদার সার্ভিসেস এরকম দিয়ে পয়েন্ট আকারে লেখা যেতে পারে যে আমি এই সার্ভিসগুলো প্রদান করে থাকি। জি ভাই, আর ভাই ধরতে গেলে একদিক থেকেই শেষ ক্লাস আমাদের। তবে আপনার যে কোনো প্রবলেম বা এই দিক থেকে আমাকে ইনস্ট্যান্ট মেসেজ করবেন, প্রয়োজনে আমি এই লাইভে এসে ওই যে আগের মতো করে স্ক্রিন শেয়ার করে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। জি ভাই, একদিক থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শেষ। প্রায় 5 মাস ধরে আমাদের ক্লাস চলছে, যদিও থেমে থেমে, প্রায় টোটাল 5 মাসের মতো দীর্ঘ একটা সময়। জি ভাই। ভাই হ্যাঁ ভাই, ওই যে ফাইবারে যে আমরা যে অ্যাপসটা আছে না, অ্যাপসে একটা জায়গা আছে যে ডেজ উইদাউট ওয়ার্নিং, মানে এই জিনিসটা কি? মানে 30 অফ 30 লেখা আছে। আচ্ছা, 30 অফ 30, থ্যাংক ইউ সো মাচ। যে কোনো প্রশ্নগুলো আপনারা বলেন এটা বলতেছি। ফাইবারে আপনি যখন ঢুকবেন, নিচের দিকে একটা আপনার আছে যে ওয়ার্নিং, 30-এর মধ্যে ডেজ উইদাউট ওয়ার্নিং। ফাইবারে আগে কি করতো, আপনাকে কোনো ওয়ার্নিং ছাড়াই অ্যাকাউন্ট ডিসেবল করে দিত। মেইনলি 2018 সালের আগে থেকে উইথাউট ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং ছাড়াই অ্যাকাউন্ট ডিসেবল করে দিত। এক্ষেত্রে কি হতো, আপনার প্রোফাইল যাদের ভালো একটা পর্যায়ে চলে গেছে তাদের প্রচুর পরিমাণ সমস্যা হতো। পরবর্তীতে ফাইবার এটা অনেকটা ইউটিউবের মতো নিয়ে আসলো। আপনি যদি কোনো একটা ওয়ার্নিং খান, আপনি একটা ভুল কাজ করছেন। নতুনদের ক্ষেত্রে এটা করা হয় না, বিশেষ করে পুরাতনদের ক্ষেত্রে আপনি না বুঝে হঠাৎ করে একটা ভুল কাজ করে ফেলছেন, এজন্য এখন আর সরাসরি অ্যাকাউন্ট ডিসেবল করে না। এই জন্য একটা ওয়ার্নিং দেওয়া হয় থাকে। এই ওয়ার্নিংটা আপনার 30 দিন পর চলে যায়। আপনাকে একটা ওয়ার্নিং দিলাম যে আপনি ভবিষ্যতে যদি এই কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হবে। এই ওয়ার্নিংটা আপনার 30 দিন পর্যন্ত, সাধারণত 30 দিন পর্যন্ত থাকে। এই 30 দিনের মধ্যে যদি আপনি আবার কোনো তাদের নিয়ম বা রুলস ভায়োলেশন করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। এই 30 দিনের মধ্যে যদি আপনারা করেন, এই 30 দিনের মধ্যে আপনি কোনো ফাইবারের লেভেল পাবেন না, বা এদিক থেকে আপনার কোনো সবগুলো চলে যাবে। এই 30 দিন কেটে যাওয়ার পরে তারপর আপনি আবার ফাইবারের লেভেল পাওয়া, তারপর হচ্ছে অন্য যদি আবার রুলস ভঙ্গ করেন সেটা আপনাকে ধরা হবে না। এই 30 দিনের মধ্যে এক কথা আপনি যদি আবার ভুল করেন, আপনাকে সাথে সাথে আইডি ডিসেবল করে দেওয়া হবে। এটাই এখানে শর্ত। আর আপনি কয়টা ওয়ার্নিং খাইলেন এটাও শো করায়। পরপর বলা হয় যে 3টা ওয়ার্নিং দিলে আপনাকে অ্যাকাউন্ট ডিসেবল করা হবে, বিশেষ করে বড় প্রোফাইলগুলোর ক্ষেত্রে। এটা হচ্ছে ছোটোখাটো ভুলের জন্য। আর যদি খুব বড়ই ভুল করে ফেলেন তাহলে সেক্ষেত্রে ওয়ার্নিং ছাড়াই ডিসেবল করে দেয়। আর গ্রাফিক ডিজাইনারদের আইডি ডিসেবল হয় না বললেই চলে। আমার জানার মতে কোনো গ্রাফিক ডিজাইনের আইডি ডিসেবল হয়েছে বলতে এমনটা নেই। এখন গ্রাফিক ডিজাইনের আইডি ডিসেবল হয় না, কিন্তু ডিজিটাল মার্কেটার যারা আছে তাদের আইডি প্রচুর হারে ডিসেবল হয়। শুধু ডিসেবল হয় না, প্রচুর হারে ডিসেবল হয়, যারা বিশেষ করে প্রমোশন জাতীয় কাজগুলো করে থাকে। এটা একটু ভুল হলেই বা এখানে সোশ্যাল মিডিয়া আইডি লিঙ্ক আদান প্রদান এই সমস্যাগুলো হয়। তবে গ্রাফিক ডিজাইনের আইডি কেন ডিসেবল হয় না, আপনি কেননা এখানে ইনস্ট্যান্ট কাজ করতেছেন, কাজ জমা দিচ্ছেন, এই জন্য গ্রাফিক ডিজাইনের আইডি ডিসেবল হয় না বললেই চলে। আপনি যদি একেবারেই শর্ত ভঙ্গ করেন
বায়ার আপনার কাছে বলছে যে তোমার স্ক্যাব আইডি দাও, আপনিও এই ভালো ছেলের মতো স্ক্যাব আইডি দিয়ে দিলেন, এক্ষেত্রেও আপনি এই ওয়ার্নিং পেয়ে যেতে পারেন। তো নতুন আইডি হলে এই ওয়ার্নিংগুলো কম দেয়। এটাই ভাই আপনার ওই যে 30 দিন যেটা দেওয়া আছে, ওয়ার্নিং এর কতদিন বাকি আছে? হ্যাঁ ভাই, জি জিয়াউল হক ভাই। আপনার এই AMD A6 প্রসেসর ভালো হবে না ইন্টেল Celeron ভালো? আচ্ছা, AMD হচ্ছে আপনার কত আছে? AMD হচ্ছে Ryzen 5 3 আর একটা হচ্ছে 7, আর বিপরীতে আছে আপনার ইন্টেল 3 Core i3, ইন্টেল Core i5, ইন্টেল Core i7 এবং 9। এখন দেখেন উভয় প্রসেসরই ভালো। AMD বর্তমানে লাস্টলি AMD আপনার বাজারের দিক থেকে অনেক বেশি আগায় আছে AMD প্রসেসর। এখন আপনি চাইলে ভাই আপনি যদি মূলত গেমিং এর জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে AMD নিতে পারেন। জি ভাই, AMD নেওয়া যেতে পারে। AMDও ভাই বাজারের দিক থেকে ভালো পর্যায়ে চলে আসছে, AMD প্রসেসরও ভালো। আচ্ছা, কোম্পানির দিক থেকে যদি আমাকে পার্সোনালি চয়েস করতে বলেন আমি আসুস চয়েস করব। যদি আপনি Lenovo এবং Asus এর মধ্যে রাখেন, আমাকে পার্সোনালি বলেন আমি আসুস চয়েস করব, তারপরে এদিকে Lenovo বা এটা। তবে Lenovo উচ্চারণে পারতেছি না, Lenovo-কে খারাপ বলা যাবে না, Lenovo আপনার ভালো ব্র্যান্ড। তবে পার্সোনালি আমাকে Asus খুবই ভালো লাগে, এদের ডিজাইন থেকে শুরু করে অনেক বেশি ভালো লাগে। ওকে ভাই, সুমন ভাই তো পুরো ভদ্র ছেলে। তো ইমন ভাই, হ্যাঁ ভাই, Ryzen 3 আর Core i3 কি সেম লেভেলের না? হ্যাঁ Ryzen 3 আর Core i3 সেম লেভেলের, শুধু প্রসেসরের কোম্পানি আলাদা। হ্যাঁ, আর ওদের একটু থ্রেড আর কি জানি, একটু কোরের একটু দেখুন কি জানি একটা সামথিং। আচ্ছা, কোর বলতে কি এখন প্রসেসরের দিক থেকে যান, এখানে কোর আর একটা আছে, থ্রেড আর একটা আছে। যারা ভবিষ্যতে পিসি কিনা চিন্তা করতেন তাদের জন্য একটা ভালো হবে কোর আর একটা থ্রেড। কোর জিনিসটা কি আপনার পিসিতে কতটা কাজ করতে পারবে বা কতটা লোড নিতে পারবে একসঙ্গে। আর থ্রেড জিনিসটা কি যখন পিসিকে কোনো কমান্ড পাঠানো হয়ে থাকে, এই কমান্ডটা থ্রেডের মাধ্যমে ওই প্রসেসরের মাধ্যমে বা কোরের কাছে যায়। যখন আপনি পরপর অনেকগুলো কমান্ড পাঠাচ্ছেন সেগুলো কিন্তু থ্রেডের মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ থ্রেডে এসে জমা হয়, থ্রেড থেকে আপনার এটা কোরে চলে যায়। দেখবেন কিছু পিসি আপনার 4 কোর 2 থ্রেড বা 6 থ্রেড কোরের তুলনায় থ্রেড বেশি থাকে, অর্থাৎ কতগুলো কমান্ডগুলো থ্রেডে থেকে করে আসবে। এখন যদি আপনি এডিটিং টাইপের কাজ করেন, ভিডিও এডিটিং হতে পারে, 3D কাজ করতে হতে পারে, এক্ষেত্রে কোরটাকে বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে। যেমন Core i3 Core i5 না, এইটার ভিতরে আবার কোর আছে। যেমন আপনি 4 কোর, আপনার 2 কোর, আমার বর্তমান পিসিটা হচ্ছে 2 কোর। যত বেশি কোর হবে তত বেশি আপনার স্পিডে আপনার কাজগুলো প্রসেসিং করতে পারবে। অর্থাৎ আপনি একটা ভিডিও রেন্ডারিং করতেছেন, আপনার যদি 4 কোর হয় সেখানে সময় যদি নেয় 5 মিনিট, আর একটা 2 কোরে সময় নেবে 8 মিনিট, ওই কাজটাই করতে সময় নেবে 8 মিনিট। তাহলে পিসির যত বেশি কোর হবে তত বেশি পিসির আপনার দ্রুত চলবে প্রসেসরের দিক থেকে, কোর এবং থ্রেড যত বেশি হবে। আর যদি ফের আবার আসি এদিক থেকে গেমিংয়ের দিক থেকে, গেমিং যদি পিসি বানানো চান, গেমিংয়ে কোরটা খুব বেশি বহন করে না। গেমিংয়ে একটা আছে গিগাহার্টস, যেটাকে বুস্ট বলা হয় থাকে, এখানে 4 কোর হলেই মোটামুটি গেমিংয়ে পারফেক্ট। এখানে আপনার যত বেশি গিগাহার্টস হবে তত বেশি গেমের ক্ষেত্রে ফ্রেম রেট বেশি পাওয়া যায়। যেহেতু আমরা মনে হয় সবাই এডিটিংয়ের, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে পিসি নিলে কোরের বিষয়টা দেখবেন, যত বেশি কোর যত বেশি থ্রেড সেটা প্রায়োরিটি দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে দ্রুত কাজগুলো করতে পারবেন। আমি তো আপনাকে মেসেজ করছেন যে মনিটরের ব্যাপারে, আমি একটা মনিটর, আচ্ছা হ্যাঁ, হার্টসের বিষয়টা বলছিলেন, এটা রিফ্রেশ রেটের বিষয়টা। জি ভাই, রিফ্রেশ আসলে আমি তো বুঝি নাই, আমি নিয়ে আসার পরে এখন যদি কানেক্ট দেওয়ার পর দেখা যাচ্ছে যে ল্যাপটপের সাথে কানেক্ট দিলাম, দেখাচ্ছে যে স্ক্রিনের রেজুলেশন 1920 ইনটু 1000 সামথিং কত আর 60 হার্টজ দেখাচ্ছে। আচ্ছা, হার্টস যেমন জি আপনার 50 হার্টজ থাকে, 60 হার্টজ থাকে, এরপরে হার্টসটা সম্ভবত 140 হার্টজ হতে পারে, ওটা মেবি। তবে 50 হার্টজ 60 হার্টজ এগুলো আছে। এটা হার্টসটা বলতে পুরো হচ্ছে রিফ্রেশ রেট। আচ্ছা হ্যাঁ 25, এটা আসলে ভাই রিফ্রেশ রেট, অর্থাৎ আপনি হয়তো বা এদিক থেকে গেমিং এর ক্ষেত্রে দেখবেন যখন আপনি ব্লুটুথ স্পিকারে শুনবেন, যদি দেখেন আপনি একটা গুলি করতেছেন, ব্লুটুথ স্পিকারে এটা কিছু সময় পরে আপনাকে সাউন্ডটা শোনায়, একটু হালকা কিছু মিলি সেকেন্ড পরে সাউন্ডটা শোনায়। ঠিক আপনার পিসিতে কোনো কিছু যখন গেমিং এর ক্ষেত্রে বা এদিক থেকে কোনো ভিডিও আপনার সিপিইউ থেকে পাঠানো হবে, সেটা কত সময় পরে শো করাবে। যে পিসির ওই যে রিফ্রেশ রেট যত বেশি, সে বেশি আপনাকে তত বেশি স্মুথলি ভাবে শো করাবে। তবে আমাদের সাধারণভাবে ভিডিও এডিটিং বা এগুলোর জন্য 60 হার্টসই এনাফ। তবে গেমিং এর ক্ষেত্রে এই হার্টসটা যত বেশি হয় তত বেশি ভালো হয়। আর কত বেশি ফ্রেম রেট একসাথে লোড নিতে পারবে এটার জন্য 50
60 হার্টসে আপনার ভিডিও বা এই টাইপের কাজগুলোর জন্য এনাফ। যত বেশি হার্টস হবে তত বেশি আপনার আর কি বেশি স্মুথ বা বেশি ক্লিয়ারলি ভাবে ফ্রেম রেটগুলো ধারণ করবে। আর ফ্রেম রেট হচ্ছে এফপিএস, ফ্রেম পার সেকেন্ড, আপনার সেকেন্ডে কতটা ছবি শো করাবে এটাই। 60 হার্টসে ভাই নরমাল তো 60 থাকে সবকিছুতে, ফোন বলেন টিভি বলেন। যে ভাই 60 এর উপরে আসছে যেগুলো হচ্ছে গেমিং মনিটরগুলোতে, সেগুলো গেমিং এগুলো বেশি থাকে। জি গেমিং এরগুলো বেশি থাকে, 90 120 বা 144। হ্যাঁ জি এমনটা থাকে। আর আমাদের ভিডিও বাইটার জন্য 50 60 এনাফ। আচ্ছা ভাই সার্টিফিকেটের কি হবে? আচ্ছা সার্টিফিকেটের কি হবে, এখন অফিস থেকে আমাকে যেমনটা জানানো হবে তেমনটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে জানাই দেবো, বা আপনাদের ফোন করেও অফিস থেকে জানাই দিতে পারে। সার্টিফিকেটের বিষয়ে আমি আলোচনা করছিলাম এটা বিষয়ে, সার্টিফিকেট কিভাবে দেওয়া হবে এটা সম্পূর্ণ অফিস থেকেও নির্ভর করতে পারতেছে না, কেননা যারা মিনিস্ট্রিতে আছে তারা মূলত মেইনলি এটা বলা হয়েছিল এরকম যে সরাসরি প্রধানমন্ত্রী কর্তৃক সার্টিফিকেট কয়েকজনকে দেওয়া হবে, উনি উদ্বোধন করবেন তারপর দেওয়া হবে। এই জন্য এটা আসলে কতদিনে এটা সার্টিফিকেট দেওয়া হবে বা ল্যাপটপের বিষয়টা ফুললি কনফার্ম করা যাচ্ছে না। পরবর্তীতে মিনিস্ট্রি থেকে যেরকম সিদ্ধান্ত নেবে সেরকম, অনেকটা আমাদের স্কুল খোলার মতো হয়ে গেছে যে কবে খুলবে বা ডেট এরকম হয়ে গেছে। এটাই সবাই দিবেন সার্টিফিকেট। সার্টিফিকেটের ভিতরে অফিস থেকে রিকোয়ারমেন্ট যেটা ছিল আপনাকে কমপক্ষে কিছু না কিছু আর্ন করতে হবে, এই জিনিসটা একটা অফিসের অন্যতম একটা রিকোয়ারমেন্ট ছিল। যদি কেউ কোনো আর্ন শো করাতে না পারে সেক্ষেত্রে তাকে মিনিস্ট্রিতে নাম পাঠানো হবে না, এমনটা অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এই জন্য আপনাদের এক্সট্রাভাবে অফিস থেকে জানে যে গ্রাফিক্সে আসলে এত দ্রুত আর্নটা আসে না, যার কারণে কিন্তু আপনাদের মাইক্রো ওয়ার্কারেরও অফিস থেকে যেহেতু এই লিঙ্কটা রাখা হয়েছে, হয়তো যদি আমাদের পিক বেস্ট ওই আপনি যে আমাদের সবার নাম আর লিংক গুলো নিয়েছিলেন ওই ইয়েটা আবার দিবেন একটু। আচ্ছা ঠিক আছে আমি করছিলাম বাট এখন পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে আপু, আপনি এখানে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি নিয়ে নিচ্ছি। এই দিক থেকে এটাই আর কি, আপনার সার্টিফিকেট দিক থেকে আমাকে আপডেট জানানোর সাথে সাথে আমি আপনাদের জানাই দিয়ে দেবো, বা অফিস থেকে আপনার জানানো হতে পারে। তাহলে হ্যাঁ ভাই আমাদের ল্যাপটপ পাই যাচ্ছে যে আপনাদের ব্যাচের ল্যাপটপ যেহেতু $100 হচ্ছে না, এদিক থেকে আমি জানি না আপনাদের ব্যাচে হয়তো কোনো একটা ব্যাচ আছে যারা মাইক্রো ওয়ার্কার থেকে এক ব্যাচে মনে হয় 5 জন কি 6 জন আপনার $100 আর্ন করছে। আমার মনে হয় ওই ব্যাচগুলো আপনাদের ব্যাচে ট্রান্সফার করে দিতে পারে যে আর্নিং এর দিক থেকে, কারণ আমার মনে হচ্ছে আর কি, আমি বলতেছি না দিবে এদিক থেকে, কেননা রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে যে $100 এরকম বিষয়টা, কিন্তু আমাদের ব্যাচের দিক থেকে হয়তো সামাদ ভাই কাছাকাছি আছেন, কিন্তু এই দিক থেকে এটা একটু সমস্যা হতে পারে। তবে আমি আরও কিছুদিন সময় নিচ্ছি, বা এদিক থেকে যদি হয় আমি তারপর আপনাদের নামগুলো আমি সাজেস্ট করবো, বা এদিক থেকে আমি যদি বলি এদিক থেকে বেশিরভাগই এই টার্গেটটার সময়সীমা কতদিন? এটা সময়সীমা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে প্রজেক্ট শেষ হয়ে যাবে, এমনটা লাস্টলি মিটিং এ বলা হয়েছিল, ফেব্রুয়ারির দিকে শেষ হয়ে যাবে একেবারেই। আচ্ছা তবে সরকার যদি চায় জি বলেন। আচ্ছা টুল ভাই, ধরেন আমি ফাইবার থেকে কিছু আপ করলাম, এখন যদি আমি ধরেন যে ফ্রিল্যান্সারে কোনো একটা প্রজেক্ট পাই, তো দুইটা কি একই সাথে ক্যালকুলেট করা হয়? জি ভাই অবশ্যই অবশ্যই, জি ভাই একই সাথে এক ক্যালকুলেট করা যাবে, তবে একই মার্কেট প্লেস থেকে হলে ভালো হয়, তবে করা যাবে ভাই। বুঝতে পারছি ভাই। ভাইয়া আমার একটু অন্য একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া আপনারা অষ্টম পর্বে কি ওই ইন্টার্নের খাতা ওইটা লিখছিলেন? জি আমার খাতা আমি নিজে লিখছিলাম, অনেকে আমার ফ্রেন্ডগুলো আরেকজনকার দ্বারা লিখা নিছিল, তবে আমারটা আমি নিজে লিখছিলাম। আচ্ছা ভাইয়া তারপরে মানে লেখা কমপ্লিট করে আসলে সাইনগুলা কোথায় কোথায় লাগছিল? প্রত্যেক পেজে সাইন দিতে হইছিল? জি প্রত্যেক পেজে যেখান থেকে আপনি ইন্টারনেট জি আচ্ছা যেখান থেকে প্রথমত খাতাগুলো লিখে যেখান থেকে আমরা ইন্টারনি করছিলাম সেই প্রতিষ্ঠানে খাতাগুলো জমা দেওয়া হয়েছিল, সেই প্রতিষ্ঠানে খাতাগুলো দেখার পরে সাইন করার পর তারা একটা মার্কিং করছিল, ওই মার্কিং করে খাতাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পলিটেকনিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা মানে আপনি কি দেখেন নাই ভাইয়া কোথায় কোথায় সাইন দিছিল ওইটা? ও খাতাগুলো পরবর্তী জি আপু হ্যাঁ খাতাগুলো পরবর্তী দেখছিলাম, মোটামুটি প্রত্যেকটা পেজেই সাইনের জন্য ওই খাতাগুলো একটু আলাদা টাইপের হয়, নিচের দিকে সাইনের অপশন থাকে, প্রত্যেকটাতে যে সাইন করছিল এবং মার্কিং কত করছে সেটাও এখানে দেখা যায়। ও আচ্ছা, আসলে ভাই আমি তো কোনো কোচিং সেন্টারে করি নাই, আর যেখানে ইন্টার্নি করছিলাম ওইখানে আসলে ডিপ্লোমাদের ইন্টার্নি করায় না, তো আমার আব্বুর ফ্রেন্ডের অফিস ছিল সেই জন্য আমাকে নিছিল,
জি এখন বুঝতে আমি পারছি। বুঝতেছি না আসলে যে সাইন গুলা কোথায় দেওয়া হবে। আর ফ্রেন্ডসদের জিজ্ঞেস করছিলাম, ওরা বলছে কোচিং সেন্টারে জমা দিয়ে দিছে, ওরা দেখেনি। আচ্ছা জি, বাংলাদেশে তো দুর্নীতি এমনটাই চলছে। আমার সঙ্গে আমার ফ্রেন্ড, অনেকগুলো ফ্রেন্ড তারা ইন্টার্নি করেনি, তারা কি করছে, অফিসকে 3,000 করে টাকা দিছিল, তাদেরকে দেখাই দিচ্ছে যে তারা ইন্টার্নি করছে। এখানেও দুর্নীতি। না আমি আবার না আমি জানি না, ডিপার্টমেন্টে ঠিক আছে, আমি গেছিলাম। আমি জানি আপনাদের প্রতিষ্ঠানে কেমন জানি না, এই প্রতিষ্ঠানে অনেকে ইন্টার্নি করেনি, তারা তাদের ক্ষেত্রে এমনটা হয়েছিল, তারা কোনো কিছুই করেনি, টাকা দিয়ে দেখাই দিচ্ছে যে তারা ইন্টার্নি করে আসছে। ওকে ঠিক আছে আপু। আর ভাই আমরা দুর্নীতিযুক্ত বাংলাদেশ ভাই। জি ভাই, দুর্নীতিতে বাংলাদেশ, এখানে শিক্ষা ক্ষেত্রেও দুর্নীতি প্রত্যেকটা ভাই, বেসরকারি হন সরকারি হন। তারপরে ভাই যে এই যে বললাম, তারপরে আবার যারা যারা এদিকে ট্রেনিং করতে আসছে তারাও তাদের খাতাগুলো না দেখে আরেকজনকে দিয়ে আবার লেখায় নিচ্ছে, সেক্ষেত্রেও বা কি হবে? অবশ্য ভাইয়া আমিও কপি করছি, যারা কোচিং করছে ওদেরকে বলছি, আমাকে পিকচার দিছে, এখন আমি কপি করে ফেলছি। ওকে আপু, তো আমরা আপনাদের কারো কোনো বলার না থাকলে মনে হয় ইতি টানা ছাড়া তোর এরকম, যাই হোক নিচ থেকে হয়তো খারাপ লাগতো। ভাই আপনি কোথায় গেলেন ও ভাই? হ্যাঁ ইমন ভাই, তারপরে হচ্ছে মাসুমিয়া ভাই, আমাদের একেবারে চুপচাপ হয়ে আছেন, আমাদের অন্তত তো একটু করে তো কথা বলবেন তাই না? ভাই কি আর বলবো ভাই, শুধু শুনে যাচ্ছি। আজকে ইমন ভাই তার রিয়েল ছবি আপলোড করে ফেলছেন, ওকে অনেক ভালো লাগতেছে। ভাই রিয়েল ছবি আপলোড। ভাই ইমন ভাই, এটা সিলেটের ছবি। তারপর আইছে ভাই কুত্তার ছবি দেয়া। আচ্ছা বুঝতে পারছি। ইমন ভাই ছবিটা কোথায় তুলছো? ভাই ছবিটা সিলেট তুলছি। হ্যালো ভাইয়া। জি ভাই, জি ভাই মাসুমিয়া ভাই, ভাই জি ভাই আমি শুনতে পাচ্ছি, আপনার ভয়েসের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ জি বলেন ভাইয়া। ভাইয়া হ্যাঁ কে খবর নিব না নিব আপনার সাথে যোগাযোগ করবে না করবে জানি না, আমি কিন্তু আপনাকে বিরক্ত করবো। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, না সমস্যা নেই, আপনি বলবেন, আমি আমার সাধ্যমতো অবশ্যই আমি চেষ্টা করবো, আমি অবশ্যই যতটুকু পারি আমি এটা করব। আমার একটা অভ্যাস ভাইয়া, যে আমি যার সাথে আমার একবার কথা হয় তাকে আমি বারবারই বিরক্ত করি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আশা রাখবো বিরক্ত হবেন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি কখনোই বিরক্ত দেখানো বা ব্যক্তি হয় না, ক্লাসের দিক থেকেও আপনারা দেখবেন, আমি চেষ্টা করি যে সবসময় যতটুকু করা যেতে পারে। আর আপনাকে মিস করবো অনেক, যদিও এটা মানে সময়ের সাথে সবাইকে বদলাইতে হয়, এটা স্বাভাবিক। হ্যাঁ অবশ্যই সময়ের সাথে সাথে বদলাতেই হবেই। আর পৃথিবী শূন্যস্থান রাখে না, শূন্যস্থান পূরণ করে দেয়। হয়তো কয়েকদিন আমরা খারাপ লাগবে আমাদের কাছে, তারপরে আবার ঠিক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা সব ক্ষেত্রে হয়, এটা সবার ক্ষেত্রে হয়। জি অবশ্যই। যেমন আমি আমার দীর্ঘ 8 বছরের চাকরি জীবন ছাড়িয়ে আসলাম 31 তারিখ। ওদের সাথে আমার একসাথে কথা, উঠা বসা, একসাথে হাঁটা, সবকিছু হিসাবে ফ্যামিলির মতো ছিলাম। কিন্তু এখন এই যে আজকে কয়েকদিন বাসায় আছি, ওনাদের সাথে কথা হয় মাঝে মাঝে, কিন্তু মিস করি তো অনেক, এটাই স্বাভাবিক, এটা হবেই। জি তো ভাই হয়তো অনেক সময় আমরা বেয়াদবি করছি, আমাদেরকে ক্ষমা টমা করে না না, এমনটা প্লিজ এমনটা বলবেন না, আপনারা কখনোই এমনটা করেননি। ক্ষমা করে দেন। আর আমরা মানে যেটা স্টুডেন্ট, যদি বয়সে বড় হলে স্টুডেন্ট, কিন্তু আপনি আমাদের টিচার। ভাই টুটুল ভাই। জি জি ভাই। সিলেট কবে আসছেন? ফেসবুকে আপনার সাথে আমি রিকোয়েস্ট আছে, আমি জি আপনাকে হয়তো সমস্যা পড়লে আমি নক দেব। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়া, মানে ইয়ে করবেন, যে কই নক দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সিলেটের ক্ষেত্রে ভাই অবশ্যই আমার সিলেট খুব ইচ্ছা ছিল, ট্রেনিং এর মধ্যেখানে একবার সিলেট যাওয়ার জন্য রেডিও হয়েছিলাম, কিন্তু কোনো কারণে আবার ট্রেনিং এর মধ্যেখানে সিলেট যাওয়া রেডি আর কি হয়নি। ইনশাল্লাহ বেঁচে থাকলে আমাদের ট্রেনিং শেষ হলেই ভাই সিলেটে যাব, ইচ্ছা আছে। আপনারা ছাড়াও অন্যান্য ব্যাচের অনেকে সিলেটের আছেন, তাদের সঙ্গে দেখা করার। আর পার্সোনালি এদিকে যারা অন্য যারা আছে মনে করবেন না, সিলেটের যারা এদিক থেকে আছেন, আমাকে সিলেটের যারা মানুষজন আছেন সবাইকে অনেক বেশি আন্তরিক মনে হচ্ছে। অন্যান্য জেনারেলগুলো আপনারা আন্তরিক, তবে আমার ব্যাচগুলোর দিক থেকে সিলেটের ব্যাচগুলোই বেশি ছিল সেদিক থেকে। এদিকে অন্য জেলা যারা, আমি তাদের ক্ষেত্রে খারাপ বলছি না, তারাও অনেক ভালো। জি আমি অবশ্যই, হ্যাঁ অবশ্যই ভাই আমি জানাবো আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভাই। আমি সকলের উদ্দেশ্যে কথা বলি, সেটা হচ্ছে আমার হচ্ছে শরীয়তপুর, মেবি আমি একাই ছিলাম ক্লাসে শরীয়তপুর থেকে। তো সকলের দাওয়াত, যদি শরীয়তপুর আসেন অবশ্যই আমাদের বাসায় বেড়াতে আসবেন। জি না আপু, আমি আসছি, সমস্যা নাই। হ্যাঁ চলেন সবাই কি বেড়ে গেছি। আচ্ছা ঠিক আছে আপু, চলেন আমি তো পাঠিয়ে দিই, পিকনিক একটা করে ফেলি, আসেন। হ্যাঁ সবাই চলেন। হ্যাঁ করা যেতে পারে। সবাই মিলে সিলেটে ঘুরে আসি, সিলেটে দেখে আসি। নো প্রবলেম, দেবপুরতি আসেন আসেন, সিলেটে অনেক সুন্দর জায়গা আছে, আসেন। আমি চট্টগ্রাম যেতে চাই।
ওয়াহিদ ভাই সে আপনার সাইফুল ভাই ওদের কাছে ফেসবুক গ্রুপ নাই দেখেন ব্যাপার কি অকলর আছি না ফেসবুক গ্রুপে আছি অকলর দাওয়াত পেলো ভাই আমি ফেসবুকে বর্তমানে সময় দেওয়া বাদ দিলে কি বুঝছেন নি ভাই আমি খুঁজছিলাম আপনাকে অনেক ফেসবুক গ্রুপে আপনাদেরকে কিন্তু পাই না তো আপনাদেরকে আমি তো ভাই এক মাসের চ্যালেঞ্জ নিয়েছি, ফেসবুকে ঢুকবোই না। জি ভাই এমনটা, জি সাইফুল ভাই এমনটা চ্যালেঞ্জ নেওয়া ভালো। আমার যদি ফোনের ক্ষেত্রে, আমার ফোনে কিন্তু ফেসবুক অ্যাপস ডিসেবল করা, তবে মেসেঞ্জারটা ইনস্টল করা আছে। যদি ফেসবুকের যেটা প্রয়োজন ততটুকু পিসিতে আসি, মানে ফেসবুকে এদিকে আমাদের কাজের তুলনায় অপ্রয়োজনীয় সময়গুলো বেশি ব্যয় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এজন্য ফোনে ইচ্ছে করেই আপনার ফেসবুক অ্যাপসটা ডিসেবল করে রাখা হয়েছে। জি ভাই এই ধরনের চ্যালেঞ্জ নেওয়াটা ভাই জি ভাই ভালো। ভাই ফেসবুকে যত সময় দেয় মানুষে, আমরা অত সময় ভাই যদি কোরআন তেলাওয়াত সময় দিতাম। জি অবশ্যই ভাই, আল্লাহ তাআলা অনেক উচ্চ মর্যাদানি লাগে অনেক। জি অবশ্যই ভাই। ভাই হ্যাঁ ভাই মেসেঞ্জার করার জন্য তাহলে আমি মেসেঞ্জারে আপু বেশি অ্যাক্টিভ থাকি। হ্যাঁ আপু ভাই আমি তো আপনাদের ব্যাচে মূলত আসছিলাম মনে শেখার জন্য, কিন্তু আমি আপনাকে মনে হয় এখানে যারা ইনকাম করতেছে তাদের থেকে মানে দ্বিগুণ লেভেলের প্রশ্ন করি আপনাকে। মাঝে মাঝে খুব আপনি বিরক্ত হয়ে লাস্ট খুব বিরক্ত হয়ে গেছে আমার প্রতি। ভাই আমি আমি মানে কোনো কিছু জানলে মানে ডিটেইলস জানতে চাই। আমি আমার পার্সোনাল একটা সমস্যা বলতে পারেন ভাই, এটা আসলে কোনো সমস্যা না। আসলে ভাই আপনি অনেক বড় পাপ করেছেন, এখন আপনি সবার উদ্দেশ্যে একটা মাফ চান। না মাফ করতে আপনি দিবেন, আপনি মিলাদ করেন, আপনি বুঝেন না, মিলাদ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। না ভাই আপনি আগে ভাই, না আপনি ভাই আগে ভাই সবার উদ্দেশ্যে আপনাকে মাফ চাইতে হবে। না ইমান ভাই আপনি না আপনাকে দেব, আপনাকে মাফ দিব না। আমি আগে আপনাকে কোনো অপরাধ করি না, মাফ দেওয়া লাগবে না। তুমি ওটাকে বলতেছ না ভাই আসলে এমনটা না। আমাকে প্রশ্ন বলতে আমি পার্সোনালি মনে হয় আমি বিরক্ত দিতে আমি এটা আসি না, আমি বরাবরই চেষ্টা করি। আর প্রশ্ন যখন করে আমাকে খুবই ভালো লাগে। এটার অন্যতম কারণ হচ্ছে যখন কোনো প্রশ্নতে হয়তো আমি পারি না, কারণ ওখানে আমার গ্যাপটা ছিল, ওই গ্যাপটা আমার পূরণ হয়ে যায়। এই জন্য আমাকে প্রশ্ন বা এটা শুনতে অনেক বেশি ভালো লাগে। যখন একেবারে কিছু কিছু আনকমন প্রশ্ন আসে যেটা আমি হয়তো পারি না, এই জন্য এটা একটা ভালো লাগে আমাকে প্রশ্নের জন্য। আর বরাবরই প্রশ্ন তো করতেই হবে, কেন এই দিক থেকে আপনাকে আলাদাভাবে আমাদের সবাইকে মনে হয় একটু আলাদাভাবে একটু ধন্যবাদ দেওয়া দরকার। যেটা হয়তো আমরা এদিকে বলতে পারতাম না, সেটা আপনি বলছেন। হ্যাঁ ভাই আমি কাজ করিনি, আমি কিন্তু আপনার করে দেওয়ার পর মানে বেশি একটা প্র্যাকটিস করিনি, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করেছি দিবেন। আমার প্রশ্ন মনে হয়েছে যে আমি কি যে পন্ডিত, মানে সবকিছু করে শেষ করে ফেলছি, কিন্তু কাজের কাজ কিছুই করে প্রশ্ন করেছি, এটা সত্য। ভিডিওগুলো রিভিউ করতেছিলাম, একটু পর দেখতেছি যে আমার কথা শোনা উচিত। আমি বুঝতে পারলাম যে আসলে খুব ক্লাসটাতে আমি মনে হয় একটু বেশি বিরক্ত করেছি। আচ্ছা থাকে এমনটা না ভাই, ঠিক আছে। আর হ্যাঁ অনেক ভালো লাগছে স্যার, আমার মনে হলো কি 5 মাস যে একটা দিন স্যার মনে হয় না যে আমাদের কোনো প্রশ্নে কোনো বিরক্ত প্রয়োজন হচ্ছে, কিন্তু মনে হয় না, কোনোদিন মনে হয় না। ঠিক আছে থ্যাংক ইউ। বারবার বলছে যে আমি চুপচাপ, আসলে ভাই আমি কিন্তু নর্মালি হলে এত চুপচাপ না, কিন্তু অনলাইন ক্লাস তো, আর যে প্রশ্নগুলো আসতো নিজে নিজে উত্তর খোঁজার চেষ্টা করতাম। আসলে হ্যাঁ এটা খুব কেউ দিতাম, ইন্টারনেট তেমন একটা প্রশ্ন করা হতো না, চুপচাপ থাকতাম। আচ্ছা ঠিক আছে ভাই। টুটুল ভাই হ্যাঁ ভাই আমি ভাই আগে যে আনাদের ডিস্ট্রিবিউশনে যে একটা ক্লাস করছিলাম, আপনি সিলভার মকসুদ করে স্যাররে চিনেননি, সিলেটে ক্লাস নিতেন। ভাই আমি চিনি না ওনাকে, হতে পারে ভালো স্টুডেন্ট নাই সম্ভবত। জি তো ওনার ক্লাসে কি হয়েছে, আমি তো আনোয়ারের ডিস্ট্রিবিউশন আমি তো আগে জানতাম না এলইডিপি যে এরকম করছে। তো ওনার ক্লাসে কি হয়েছে, আমি প্রথমে ক্লাস করেছিলাম রাতগান, আমার পিসির কারণে ক্লাস করিনি, লাস্টে গিয়ে আবার ক্লাস করলাম। তো উনি একদম কঠিন একে, আর বা লাস্টে কি হয়েছে, যেমন আপনি দিলা দুইটা বেসকে অ্যাডজাস্ট করছিলেন, এরকম আরেকটা বেসকে অ্যাডজাস্ট করেছেন, স্যার দিয়েছিলেন মনে হয় নাস্তা করার না কি করার, আর ওনারা মনে হয় কিছু ডং করেছিল, আর পুরো একটা কাজ বেদাল শুরু হয়ে গেছে। কিন্তু আমরা বেশি, আমি চিন্তা করি ভাই আমরা বেশি এরকম বা সব মনমনসিকতা সব ফ্রেশ আছে নাকি ভাই? জি ভাই আমাদের প্রত্যেকের টুটুল ভাই কিন্তু আসলে অন্যরকম মাইন্ডের, কারণ যখন প্রশ্ন করেন কতজনে কত প্রশ্ন, টুটুল ভাই এটা একটা বারো বিরক্তি দেখায় না, একটা ভালো লাগবে না, স্মুথলি মানে ধারাবাহিকভাবে এটা মানে ইয়ে না খান বক লাগে খান বলতে কাজ থাকে আমরা যে
ওই যে ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাস করছিলাম কিছুদিন, ওনার কথাগুলো কিন্তু বুঝে যাইতো না, আমি পরে কিন্তু ক্লাস করে বাদ দিয়ে দিছি। উনি প্রশ্ন করলে বিরক্ত হইতাম খুব বেশি, কিন্তু টুটুল জি ভাই ভাই, একটা টুটুল ভাই বললেন, ক্লাসিক, ইমন ভাই ওনাকে কখনো বলবে না, অনেক ক্লাসিক ভাই। ইমন ভাই ওনাকে বলবে আমাদের না। আমাদের ইমন ভাই আমাকে ভাই উনি বলছেন না, আপনি ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন ফেসবুকে। খুলনার থেকে বাংলা হ্যাঁ বাংলা আমাদের প্রায়োরিটি আছে আর কি পরিচর্যার অভাবে। ভাই করোনা ভাইরাসকে একটা বিশাল ধন্যবাদ, কারণ করোনা ভাইসা ভাইয়া করোনা ভাইসা ভাই আপনার একটা ভালো একটা সুযোগ করে দিতে ওরা ভাইসা ঠিক আছে, ভালো একটা সুযোগ করিয়া দিচ্ছে। যেমন আমরা যদি ইলা হইতো না ভাই, আমরা বাংলাদেশের যেমন বাইরে চাঁদপুর থেকে অনেক চিটাং বা সিলেট সবে একত্রিত ভাবে একটা ক্লাস করে বা সব একটু জানা, বা যেমন আমরা টুটুল ভাই ঠাকুর, হ্যাঁ হ্যাঁ এখানে আরেকটা জিনিস, আমি যখন এই যে ছোট ছিলাম বা দিক থেকে চিন্তা করতাম যে এই যে ঢাকা আসার আগেই বিভিন্ন জেলার মানুষ, কোন জেলার মানুষ কেমন হবে, কি অবস্থা, এমন একটা থাকতো। আসলে আমরা সবাই ওই একই রকম, এক এক জেলার এরকম চিন্তা করতাম। যেমন সবাই। জি ভাই, আপনি কি ডাকাত কালি এই চাকরির জন্য আসেননি না অন্য কোনো? না ঢাকায় ভাই মূলত আমি ঢাকায় মূলত আসলাম ভাই ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, আমার ডিপ্লোমা শেষ হওয়ার পর ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। কারণ ভাই আপনি তো চাইলে বাড়ি থেকে ক্লাসটা নিতে পারেন। জি ভাই, বাড়ি থেকে ক্লাস নিতে পারি। আসলে কম্পিউটার সেক্টরে আমার যদি সামনের টার্গেট গুলো দেখেন, সামনের যেটা একটা টার্গেট, এক হচ্ছে যদিও আমি মেইনলি আমার টার্গেট বলছি আপনাদের ফ্রিল্যান্সিং, কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজ শেখার জন্য ভালো গাইডলাইন বা হাই কোয়ালিটি যখন কাজ শিখবেন তখন একজন ভালো গাইডলাইন থাকলে অনেক বেশি সুবিধা হয়। ঠিক সিমিলার আমি চাচ্ছি যে এমন কোনো একটা কোম্পানিতে বা যেটাতে একসঙ্গে অনেকজন মানুষ কাজ করে 3D নিয়ে, এমন একটা কোম্পানিতে আমি আপাতত এটার পরের বার আমি ট্রাই করব এমন কোনো কোম্পানিতে যাওয়ার জন্য, যেন ওনাদের কাছ থেকে, যেখানে সব সিনিয়র পার্সনগুলো থাকবে, কোনো কিছু হলে ওনাদের কাছ থেকে যেন সহজে হেল্প নেওয়া যায়, এখান থেকে একটা বিশাল কিছু শেখা যায়। এই জন্য ঢাকার দিকটা একটা মেইন টার্গেট। 3D বা এদিকে বলেন জেলা ভিত্তিকও তেমন এই ধরনের কাজ করার মানুষগুলো আসলে পাওয়া যায় না, এই ধরনের কোম্পানিগুলো নাই। এই জন্যই আমি এখনো ঢাকাতে আছি, নাহলে হয়তো বাসা থেকেই ক্লাস নিতে পারতাম আমি। জি ভাই। ভাই আমরা সিলেটে বাদে ভাই আর মোটামুটি সব ডিস্ট্রিক্টের মানুষ ঢাকাত কাজ খোঁজার লাগি যায় ভাই। আচ্ছা জি ভাই, বুঝতে পারছি। আমি অবশ্য ঢাকায় মেইনলি কাজের জন্য আসিনি আমি। জি ভাই আসে ভাই বিভিন্ন ডিস্ট্রিক্ট, সিলেটে কিন্তু খুব একটা মানুষ কম পাই ভাই। আর আমি ঢাকা শহরে ভাই গেলে ভাই বিরক্ত লাগে, অসহ্য লাগে। জি ভাই, ঢাকা শহর অনেক বিরক্তের জায়গা। ভাইয়ের সাবজেক্ট কি ছিল? শান্তিপূর্ণ এলাকা। কি বলেন ঢাকা শান্তিপূর্ণ এলাকা? ঢাকার সিলেট শান্তিপূর্ণ এলাকা। ও সরি, কি বলেন ভাই, আমি সিলেটি। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তো আমাদের সময় তো আজান কি দিয়ে দিছে, আমার মনে হয় শেষ করা যেতে পারে। আর যদি এদিক থেকে থাকে, আমিও হয়তো আপনাদের বলছি, সেদিকটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোশন গ্রাফিক্স এর জন্য আমাদের ভিডিও লিংক দিতে পারবে? জি ভাই, মোশন গ্রাফিক্স এর জন্য অলরেডি লিংক দিয়েছিলাম। ঠিক আছে ভাই, আমি আবার আপনাদের এখনই চ্যাট বক্সে দিয়েছি। মোশন গ্রাফিক্স এর আপনি কি হিন্দি ভালো বুঝেন? জি ভাই, হিন্দি মোটামুটি থাকবে না, এগুলো না ভাইয়া চ্যাট বক্সে না দিয়া ফেসবুক গ্রুপে দেন ভাইয়া। ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপে। আচ্ছা, মোশন গ্রাফিক্স এর জন্য দুটো চ্যানেল দিচ্ছি, একটা হচ্ছে হিন্দিতে, একেবারে টপ চ্যানেল। এগুলা হচ্ছে যে দুটা দিচ্ছি, এগুলো হচ্ছে পার্ট বাই পার্ট। এগুলো ছাড়াও আরো কিছু চ্যানেল আছে যেগুলো পার্ট বাই পার্ট ছাড়া। ফেসবুক গ্রুপে দিচ্ছি, এটা হচ্ছে আপনার পার্ট বাই পার্ট পাবেন। ফেসবুক গ্রুপ স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, তাহলে আইকনগুলো দেখতে পারবেন। দিছিলাম অবশ্য, অনেকে বলতে পারবেন। অপু ভাই, এই ভাই ভাই আমি আপনাকে নক করবো, আমি একটা মাইক্রো ওয়ার্ক আছে না, একটু কাজটা দেখে দিবেন। আচ্ছা ভাই। এটা হচ্ছে 1 নাম্বার জিএফএক্স মেন্টর, 2 নম্বরে বাংলা হচ্ছে ট্রিপল ক্লিক একাডেমি, যেখানে বাংলায় মোশন গ্রাফিক্সের 20টা পার্ট দেওয়া আছে। এছাড়াও সিনেমা 4D অর্থাৎ 3D নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেটা আপনি এখান থেকে, এই চ্যানেল থেকে দেখতে পারেন। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ইনার যে ভিউগুলো 280, 400 বা খুব কম করে ভিউ, এই জন্য আর কি ইউটিউবেও মানুষ কাজ করতে চায় না। যেমন 2 মাস আগে দেওয়া হয়েছে, বা এত 380, খুব কম করে কিন্তু ভিউ। এই জন্য তো আসলে তারা মূলত একদিক থেকে ভিডিও দেওয়ার আগ্রহটাও কম দিকে হারিয়ে ফেলে।
এটাও একটা অন্যতম কারণ। আর এগুলার ভিজিটর অনেক কম, বিনোদনের ভিডিওর ভিজিটর আপনি অনেক বেশি পাবেন, কিন্তু এগুলাতে কাজ শেখার মানুষ কম, এই জন্য ভিউও কম। এই দুটা চ্যানেল লিঙ্ক আপনার এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মোশন গ্রাফিক্স শেখার জন্য, এটা পার্ট বাই পার্ট শেখার জন্য অন্যতম চ্যানেল। এবার আসি পার্ট বাই পার্ট ছাড়া, যদি আপনি ডাইরেক্টলি কোনো দেখতে চান পার্ট বাই পার্ট ছাড়া, এই চ্যানেলগুলো আমার এদিকে আরেকটাতে দেওয়া আছে। অনেক জিমেল, এক একটা অ্যাকাউন্ট এক একটা কাজের জন্য ব্যবহার করি। এ পাশে এটা মূলত 3D বাইটার জন্য ব্যবহার করা হয় থাকে, এই ইমেলটা। আচ্ছা, এখান থেকে সাবস্ক্রাইব করা আছে। এটা মোশন গ্রাফিক্সের জন্য আসতেছে জিএফএক্স মনিটর, আসতেছে অনিমেষ পার্কার, হেভি একটা চ্যানেল। এটা আপনার পার্ট বাই পার্ট পাবেন না, ধরতে গেলে মোশন গ্রাফিক্সের দিক থেকে দেখেন। আমার কিন্তু ওনার কতগুলো ভিডিও দেখছি আমি, সে রেড কালার হয়ে গেছে, এগুলো ফুল লাস্ট ভিডিওটাও দেখা হয়ে গেছে, অনেক ভিডিও দেখছি আমার। এনার পার্ট বাই পার্ট, এনাকে আমি সর্বোচ্চ উপরে রাখবো এই চ্যানেলটাকে আপনার পার্ট বাই পার্ট চ্যানেলের দিক থেকে। পার্ট বাই পার্ট না, ডাইরেক্ট ইনস্ট্যান্ট কোনো একটা ডিজাইন করতে যাচ্ছেন, ইনস্ট্যান্ট, যেমন বিজনেস কার্ড, উনি ইনস্ট্যান্ট সরাসরি একটা বিজনেস কার্ড তৈরি করলো, বা ফ্ল্যাট সরাসরি ফ্ল্যাট, পিছনে কি কি করতে হয়েছে ওইটা নাই, কিন্তু ওই চ্যানেলগুলো আবার পার্ট বাই পার্ট পাবেন। সেক্ষেত্রে আগে পার্ট বাই পার্ট দেখার পর এই চ্যানেলগুলো আপনি ফলো করতে পারেন, তাহলে সুবিধা হবে যে আপনার, তাহলে সুবিধা হচ্ছে যে তখন এখানকার সরাসরি মেইন বড় ধরনের কাজগুলো বুঝতে পারতেছেন। এটা তারপরে আসি মোশন গ্রাফিক্সের জন্য ডোপ মোশন নামে আরেকটা চ্যানেল আছে। এগুলো বেশিরভাগই ইন্ডিয়ান মানুষগুলো এত বেশি আগায় আছে এই কাজের দিক থেকে। তারপর আরেকটা বাংলা চ্যানেল, রুহুল আমিন ভাই, তিনিও অনেক ভালো বুঝান, ওনার 8K সাবস্ক্রাইবার, ভিডিও কোয়ালিটিও অনেক ভালো ওনার। ইনিও পার্ট বাই পার্ট এবং সরাসরি ভিডিওগুলো দিয়ে থাকেন। তারপরে এই গ্রুপটা 3D যদি কেউ কাজ শিখতে চান, যেমন এই যে এখানে দেখেন একটা হেডফোনের 3D মডেলিং, এই 3D মডেলিং এর প্রচুর চাহিদা, বা সামনে এটা নিয়ে এমন একটা পর্যায়ে আসবে, এখানে আপনি পার্ট বাই পার্ট টিউটোরিয়াল। আর এখানে ইনার যদি চ্যানেলটা দেখেন, ইনি বাংলাদেশের দীপ্ত তো না, নাগরিক টিভিতে বর্তমান কর্মরত আছেন সিনিয়র মোশন ডিজাইনার হিসাবে। এই যে সংবাদ টিভির যে 3D ইন্ট্রোগুলো হয় বিভিন্ন রকম মুভির, তারপরে একটা সম্ভবত রানা প্লাজা নিয়ে একটা মুভির যে আসছিল, ওই মুভির এডিটর এবং সেই মুভির আপনার টাইটেল অ্যানিমেশন, সেগুলো ইনি এই কাজগুলো করছেন। সেক্ষেত্রে উনি নিঃসন্দেহে বাংলাদেশের একজন টপ কোয়ালিটির মোশন গ্রাফিক ডিজাইনের দিক থেকে তিনি আছেন। এটা দিলাম, বর্তমানে তিনি ওই নাগরিক টিভিতে আছেন। তারপর আসি ইফেক্ট ফর ইউ, এটা হচ্ছে ইংরেজি চ্যানেল। এত চ্যানেলের বিষয়টা হচ্ছে কি, আমার আসলে কাজ শেখাই ইউটিউব থেকে। ইফেক্ট ফর ইউ, এটাও মোশন গ্রাফিক্সের জন্য, এটা পার্ট বাই পার্ট পাবেন না, সরাসরি টিউটোরিয়ালগুলো পাবেন। তারপরে 3D ইন্ট্রো যদি শিখতে চান, তাহলে এই চ্যানেলটা, এটাও ইন্ডিয়ান চ্যানেল, তিনি 3D ইন্ট্রো নিয়ে কাজ করেছেন। আমার 3Dর কাজ যদি দেখেন, ইনার মনে এমন কোনো টিউটোরিয়াল নাই যে আমি দেখিনি, যে লাস্ট একদিন আগে দিছে, গতকাল দিছে, এটা গতকালেরটা আমার দেখা অলরেডি 50 মিনিটের দেখা হয়ে গেছে। এটাও এমন কোনো, যেমন পাবজির পুরো 3Dর অসাম কাজ করে থাকেন তিনি, এনার আপনি পার্ট আকারে পাবেন না, সরাসরি পাবেন। এটা হচ্ছে 3D টাইটেলের জন্য। আর যারা কার্টুন অ্যানিমেশন ভালোবাসেন তাদের জন্য ভালো হবে, এবং এই চ্যানেলটা ফলো করতে পারেন। এটা নাম্বার 1 কার্টুন অ্যানিমেশনের চ্যানেল, কেননা যখন আপনি 3D নিয়ে বা এদিক থেকে কাজ করবেন, তখন আপনি কার্টুন বা 3D এই অ্যানিমেশনগুলো দেখতে পারেন। এটা হচ্ছে বড় বড় কোম্পানির, এই কোম্পানিটা সিজি মিটআপ, বড় বড় কোম্পানির অনেক বড় বড় অ্যাডসগুলো এরা তৈরি করে থাকে। এটা এখানে ওনাদের অনেকগুলো অ্যাডস বা কীভাবে অ্যানিমেশনগুলো তৈরি করছে সেটা সম্পর্কে টিউটোরিয়াল খুব কমই আসে, বা এরা অ্যানিমেশনেই সরাসরি দিয়ে থাকে। এই অ্যানিমেশনগুলো দেখে আরও আইডিয়া নেওয়া যেতে পারে। একটা একটা করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার প্রায় 80টা চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। এই চ্যানেলটা হচ্ছে, যদি বলি স্ক্রিন রেকর্ডে আছে, এটা হচ্ছে বর্তমানে তিনি ফাইবারে লেভেল 2 সেলার, 1000-এর উপর রিভিউ। ইনি ওনার এই ইউটিউব চ্যানেল থেকে প্রচুর পরিমাণে অর্ডার নিয়ে যায় ফাইবারে। এনার প্রত্যেকটা ভিডিওর নিচে ওনার চ্যানেলের ডিসক্রিপশনে ওনার ফাইবার লিঙ্কটা দিয়ে দেয়, যে এই কাজ যদি আপনার লাগে তাহলে আমাকে নক করতে পারেন। ইনারও টিউটোরিয়ালগুলো প্রচুর দেখা হয়েছে, 3D টেইলার মোশনের যাবতীয় কাজগুলো দেখান। ইনিও হচ্ছেন ইন্ডিয়ান, তবে ভাষা কিন্তু আবার ইংরেজি। ইন্ডিয়ান হলো, তবে ভাষাগুলো ইংরেজিতে আছে। আর খান ভিএফএক্স, এই চ্যানেলটা যদি দেখেন, ইনি ফাইবারের টপ রেটেড সেলার। যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, সেহেতু কোনটা কার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল খুঁজে বের করা তো খুবই সহজ হয়। ইনার চ্যানেলগুলো আমার দেখা হয়ে গেছে।
এটা হচ্ছে 3D টাইটেল অ্যানিমেশনের জন্য। যদি দেখেন ইনারটাও প্রায় আমার একটা একটা করে সব দেখে, যেমন 3D মনিটরের বা 3D নিউজ ইন্ট্রো থেকে শুরু করে 3D লোয়ার যাবতীয় ইনার এখানে দেওয়া আছে। এটাও আপনার 3D টাইটেল অ্যানিমেশনের জন্য খান ভিএফএক্স। তিনি ফাইবারে বর্তমানে টপ রেটেড সেলার। এরপর আসি ডব মোশন। ডব মোশন তিনিও একজন ইন্ডিয়ান ডিজাইনার, তিনিও যাবতীয় টিউটোরিয়াল ইংরেজিতে করেন। এখানেও আপনি পার্ট বাই পার্ট পাবেন না, সরাসরি পেয়ে যাবেন। এখানেও অনেক টিউটোরিয়াল আমার দেখা। এরপর আসি, ওকে সাউন্ড ডগ এটা লাগবে, একবারে বের করে নিই। আরেকটা আছে ভিডিও কোপাইলট, এটা হচ্ছে অন্যরকম একটা চ্যানেল, আর দুইটা দিচ্ছি। এটা ইনি মোশন গ্রাফিক্সের জন্য, আপনি যদি টিউটোরিয়াল প্রিমিয়াম টিউটোরিয়াল বলেন, মোশন গ্রাফিক্সের ভিডিও এডিটিংয়ের যদি প্রিমিয়াম টিউটোরিয়াল বলেন, এই যে ওনার ছবি দেওয়া আছে, পৃথিবীর মধ্যে টিউটোরিয়াল তৈরি করার জন্য নাম্বার 1-এ ইনাকে রাখা যায় আর কি। প্রিমিয়াম টিউটোরিয়াল ইউডেমি সহ ফাইবারে ইনার অনেক প্রিমিয়াম টিউটোরিয়াল পাবেন। আর এটা হচ্ছে ওনার চ্যানেল, এখানে তিনি ফ্রিতে কিছু শেয়ার করেন। সাউন্ড ডগ ফিল্ম, এখানে তিনি ভিডিও সম্পর্কে অনেক ভালো ভালো টিউটোরিয়াল দিয়ে থাকেন মোশন গ্রাফিক্সের। আর সবশেষে আসে ভিডিও কপালেট। আফটার ইফেক্টে এই ভিডিও কপালেট ছাড়া 3Dর কথা চিন্তাই করা যায় না। এই ভিডিও কপালেট যদি এটার ক্ষেত্রে আসেন, আফটার ইফেক্টে 3Dর যে সূচনা এটা ইনি করছেন। আর এই লোকটা এত ফানি, যিনি হচ্ছেন এই চ্যানেলের ক্রিয়েটর, টিউটোরিয়ালগুলো দেখবেন খুব ফানের সাথে সাথে তিনি কাজগুলো বোঝায়। লাস্টলি 1 ইয়ার আগে করছেন। ইনি মূলত 3Dর যে আফটার ইফেক্টের সফটওয়্যারটা সাপোর্ট করে, যেটাকে বলা হচ্ছে আপনার এলিমেন্ট 3D, সেই সফটওয়্যারটা ওনার কোম্পানি থেকে বের হওয়া। উনি কীভাবে সফটওয়্যারটাতে আপনি কাজ করবেন সেই টিউটোরিয়ালগুলো মূলত ইনার এখান থেকেই উনি শেখায়, 3D সহ শুরু করে যাবতীয় কাজগুলো। মেইন হচ্ছে সফটওয়্যারের ক্রিয়েটর ইনি, যেহেতু উনি সফটওয়্যারের ক্রিয়েটর সেহেতু উনি তো আরও ভালো করে বলতে পারবেন আফটার ইফেক্টের 3Dর জন্য মোশনের। তাহলে অনেকগুলো চ্যানেল দিয়ে দিছি, আপনি চ্যানেলগুলো একটা একটা করে দেখে সাবস্ক্রাইব করতে পারেন। এগুলো সবগুলোই আপনার মোশনের চ্যানেল। ওকে, ক্লিক করলে আপনার ওই চ্যানেলে চলে যাবে, ইউটিউব চ্যানেলে। ঠিক আছে ভাই, ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ ভাইয়া, জীবন ভাই বলেন। আমি যে আপনাকে কতদিন বলছিলাম যে আপনার ফটো মানে এডিট ফটোর মধ্যে মানে ব্লার হয়ে যায়, এটা আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই আপনি একটু। আচ্ছা 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 ঠিক আছে, যারা যারা লিফট নিতে চাচ্ছেন তাহলে লিফট নিয়ে নেন, ইনশাল্লাহ সামনে কোনো সময় হয়তো দেখা হবে সরাসরি বাই দিক থেকে, বা থাকলে থাকতে পারেন। ইমন ভাই ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অন করতে পারেন, যদিও বলতে কষ্ট হচ্ছে তাও বলতেই হয়। আর আজকের ভিডিওটা কি আমি আপলোড করে দিব, যদিও ক্লাসের টপিক এদিক থেকে নেই। আচ্ছা আপলোড করে দিয়ে দিব, শেষের দিকে কিছু টপিকগুলো প্রয়োজন। জি ভাই। ভাই আপনি যে বলছিলেন মানে স্মুথনেস আনার জন্য, তো এটা তো ভাই ব্রাশ দিয়ে স্মুথনেস আনা তো দূরের কথা, এটা ভাই তো ব্লার হয়ে যায়। আচ্ছা ভাই, এখন এখানে ব্লার বলতে কি দেখেন, প্রথমত মেইন যে ইমেজটা সেটাতে আপনাকে রিচার্জটা ভালো করা হয়নি। উপরে দুইটা চোখ অফ করে রাখেন দেখি, প্রথম দুইটা চোখ। আচ্ছা, এই যে এই স্পটগুলো আপনার মেইনলি ভালো করে রিমুভটা ততটা করা হয়নি। এটার জন্য আপনি আরেকটু কাজ করতে পারেন। আমার যে পিক্সিম পারফেক্ট চ্যানেলটার নাম পিক্সিম পারফেক্ট, রিটার্চের জন্য সবচেয়ে ভালো চ্যানেল আর কি, রিটার্চ শেখার জন্য, তাছাড়া অন্যগুলোর জন্য। মানে অনেকগুলো রিটার্চের দেওয়া আছে। আপনি এইভাবে টার্গেট যদি রিটার্চ করতে চান, টার্গেট নিয়ে নেন যে আপনি টানা 20টা কি 25টা ইমেজ টার্গেট করেন, যে এই 25টা ইমেজ কাজ করব, ঠিক এর মধ্যে আপনার রিটার্চের আত্মীয়তা চলে আসবে। ওই পিক্সিম পারফেক্ট এখানে আপনার মূলত এদিকে শুরু রিটার্চটা পারফেক্ট হয়নি, এই জন্য পরবর্তীতে এই কালো কালোগুলো আবার চারদিকে ছড়ায় পড়ছে। এটা আরেকটু ট্রাই করা যেতে পারে। না ভাই, হ্যাঁ না ভাই এটা না, মানে আপনি যে মানে আপনার শেষে যে স্মুথনেসটা আনার জন্য বলছিলেন, রাষ্ট্রীয় লিগে মানে যে জায়গার মধ্যে স্মুথনেস আনতে চাই, মানে সেই জায়গার মধ্যে স্মুথনেস গুলো আসে না, মানে ঝাপসা হয়ে যায় আর ব্লার হয়ে যায়। আচ্ছা জি ভাই, এটা ঝাপসা হয়ে গিয়ে আপনার উপর থেকে ওই অ্যাডজাস্টমেন্টে, যেমন ব্লার কতটা করবো, শার্পেন কতটুকু করবো, ওটা অ্যাডজাস্টমেন্টটা হয়নি, এই জন্য এটা আপনার আসতেছে না। এই জন্য আপনার এটা এদিক থেকে আসতেছে, ব্লার ওটা অ্যাডজাস্টমেন্টটা ভালো করা হয়নি, যার কারণে ব্লারনেসটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু ব্লার করা হয়, তবে অতিরিক্ত হয়ে যাচ্ছে। জি ভাই, জি
সেটার জন্য রিচার্জ এটা ছাড়াও আপনার এখানেও প্রচুর ক্রিয়েটিভিটি ব্যবহার হয়, আপনি কি কালার কি বা কোন দিক থেকে কি স্কিন টোনটা দিবেন, কালার ভ্যারিয়েশন এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে ইমন ভাই, ট্রাই করতে থাকেন, আরো সমস্যা বাদ থেকে অবশ্যই বলবেন। ঠিক আছে, কেউ কোনো কিছু বলবেন, না হলে আমি হয়তো ওকে বাই। ঠিক আছে, আর মায়ের মাঝে ডিসকাস করতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, মেসেঞ্জারে নক করলে আমি দ্রুত রিপ্লাই করতে পারবো, কারণ হোয়াটসঅ্যাপে তো মেসেঞ্জারে বেশি মেসেজগুলো চেক করা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব। আমাদেরকে ভাই তার চেয়ে বরং 1 মাস পর অথবা 20 দিন পর একটা ভাই ফিক্সড টাইম দিয়ে দেন, মানে এদিন আপনি আমাদের সাথে একটু সময় দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা আপনার সাথে এসে ডিসকাস করে নিব। ওকে ঠিক আছে ভাই, আপনারাই তাহলে একটা টাইম ঠিক করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ওই গ্রুপে সেই হিসেবে টাইম অনুযায়ী আমরা আলোচনা দেখা করতে পারি। জি ভাই, আরেকটা হ্যাঁ, এই যে টাকা উইথড্রর ক্ষেত্রে, জি আরেকটা টাকা উইথড্রর ক্ষেত্রে বলি, যখন আপওয়ার্কের ক্ষেত্রে টাকা উইথড্র করতে চাইলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উইথড্র করা যায়। যখন ফাইবারে ভবিষ্যতে আপনার যদি যখন ডলার হয়ে যাবে বাই দিক থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বা উইথড্র করতে সমস্যা হলে বাই দিক থেকে অনায়াসে মেসেজ করবেন, আমি অবশ্যই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে ঠিক আছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, প্রার্থনা করব, সবাই ভালো থাকবেন। ওকে ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই ভাই, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করতেছি। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলতেছিলাম? জি স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এর আগে আরো কিছু কোর্স করছি ট্রেনারদের সাথে, বাট আমার মনে হয়েছে আপনার সাথে যতদিন ছিলাম ইউ আর বেস্ট ট্রেনার। ওকে, থ্যাংক ইউ আপু। স্যার দোয়া করবেন আমার হ্যাঁ জন্য। আমি অবশ্যই। একেবারে বিগিনার। পুতুল ভাইকে আমরা গ্রুপের পক্ষ থেকে একটা সম্বর্ধনা দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই। স্যারের জন্য হ্যাঁ, হয়তোবা যদি আমাদের ক্লাসটা সরাসরি হইতো আজকে স্যারের জন্য একটা গিফট থাকতো, একটা ফুলের তোড়া থাকতো। অনলাইনে পাঠাইয়া দেন। হ্যাঁ সেটা আমরা অনলাইনে ক্লাস করবেন, অনলাইনে পাঠাইয়া দেন তবে। অসুবিধা নেই আপু, বিকাশ নাম্বার তো আছে ভাই। যেদিন সিলেটে আসবেন ওই দিনের জন্য আপনার পাওনা রইল এটা। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আসলে এতটা আপনাদের কাছ থেকে এত আন্তরিক পাইছি, যেটা আমি এদিক থেকে হয়তো অতটা কল্পনা করিনি। আমি সত্যি অনেক অনেক খুশি। ওকে ঠিক আছে, ঠিক আছে স্যার, ভালো থাকবেন, দোয়া করবেন। জি অবশ্যই, সবাই সুস্থ থাকবেন। আদাব ভাই। ভাই আদাব। বিয়ের সময় কি ভাই আমাদেরকে টাকা দিবেন, মানে আমার কথা কি মনে থাকবে? আচ্ছা ভাই, বিয়ে আসুক তখন ভাই ইনশাআল্লাহ দেখা যাবে। হ্যাঁ জি মাহবুব ভাই, ফেসবুক গ্রুপে সবাই চলে যাব। আচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ মাহবুব ভাই, জি মাহবুব ভাই বলেন। ইমন ভাইকে বিয়ে দিয়ে যান। জি ভাই, জি ভাই ইমন ভাইকে বিয়ে দেওয়ার দরকার, তিনি বিয়ে নিয়ে অনেক বেশি আগ্রহী। আচ্ছা ভাই, আমি একটা কথা বলবো ভাই, আপনি তো অনেকদিন আমাদের সাথে ছিলেন, ইয়া থাকলে আমাদেরকে ক্ষমা করবেন। না না জি ভাই, আপনি যখন স্টুডেন্ট লাইফে যেমন সাপোর্ট দিচ্ছেন, প্রফেশনাল লাইফে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর কি। অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই, এটাই আমাদের চাওয়া থাকবে আপনার কাছে। জি অবশ্যই ভাই। ওকে ঠিক আছে মাহবুব ভাই, আপনার সাথে মানে আমরা তো নাকি সবচেয়ে বেশি জানাইছি বড় ভাই হিসেবে, মানে বিভিন্ন দিক দিয়ে আপনার অনেক দিক দিয়ে ভাই। মাহবুব ভাইকে তো মিষ্টি রইতে পাও না, মিষ্টি হই।